সম্মানিত কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1330তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ ইয়াসিন হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক করুণ লজ্জাজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 4 স্বামী হাত জোর করে ক্ষমা চাচ্ছে এক বউয়ের কাছে। আর এই 4 স্বামী গরিব কোনো স্বামী নয়। এই 4 জনই বাংলাদেশের খুব বড় বড় শিল্পপতিদের মধ্যে 4 জন এবং অনেক টাকা পয়সা নাম করাওয়ালা মানুষ। কেন তারা সাধারণ এক নারীর কাছে হাত জোর করে ক্ষমা চাইছে, এটা শোনার পরে রীতিমতো আপনি আঁতকে উঠবেন। দেখেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই গল্পটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তো কষ্টে আপনার কলিজা ফেটে যাবে। ঠিক তেমনি যতটা না কষ্ট পাবেন ততটা শিক্ষাও পাবেন। আমার কাছে মনে হয় যে গল্পটা প্রতিটা মানুষের জন্যই হবে এক ভীষণ শিক্ষণীয় গল্প। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের বা ইয়াসিন হোসেনের জীবনের এই করুণ বাস্তব শিক্ষণীয় গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য, এবং গল্প শেষে ইয়াসিন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি সহ আমার বড় 2টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন খেটে খাওয়া দিনমজুর। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা দিনমজুরের কাজ করে। বিভিন্ন বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত বা বিভিন্ন জমিতে সকাল থেকে রাত পর্যন্ত আমার আব্বা কাজ করে, এবং কাজ করে যে টাকা বেতন পেত তা দিয়ে খুব কষ্ট করে, যে টাকা ইনকাম করতো তা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক, আর ইনকাম করতো একমাত্র আমার বাবা নিজেই, যার জন্য পরিবারে প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়। এতটাই অভাবে পড়ে যাই যা বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়ির সামনে লাল মিয়া বলে একজন কাকা আছে, ওনার নাম লাল মিয়া, আমরা সবাই লাল মিয়া কাকা বলি। উনি আমার বাবার খুব ভালো একটা বন্ধু ছিলেন। আমার বাবার সাথেই একসাথেই চলাফেরা করতেন, কিন্তু একটা সময় উনি দোকান দেয়, ব্যবসা বাণিজ্য করে। তিনার মোটামুটি অনেক ভালো টাকা পয়সা আছে। তিনি আমাদেরকে মাঝে মাঝে সাহায্য সহযোগিতা করত। দেখা যায় 3 বেলার জায়গায় উনি আমাদেরকে 1 বেলা হলেও মুখে খাবার তুলে দিত। ওনার পরিবারটা অনেক সুখী এবং ছোটোখাটো একটা পরিবার ছিল, যার জন্য ওনার ফ্যামিলিতে তেমন কোনো খরচ লাগতো না। আমার আব্বার সাথে ওনার অনেক ভালো বন্ধুত্ব থাকায় উনি আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করত। এরকম করতে করতে একসময় হঠাৎ করে আমার বাবাকে কে জানি বুদ্ধি দিল যে একটা কাজ করো, পাকিস্তানে চলে যাও, এবং পাকিস্তানে গেলে নাকি অনেক বেশি টাকা ইনকাম করা যায়। আমার বাবা ওই সময় পাকিস্তান করাচি যাওয়ার একটা চিন্তা ভাবনা করে যে করাচিতে যাবে এবং ওখানে গিয়ে আমার আব্বা কাজ করবে। আমাদের এলাকার অন্য লোকেরাও গিয়েছে এবং তারাও মোটামুটি ওই জায়গায় অনেক বেশি টাকা পয়সা ইনকাম করেছে। তো আমার আব্বা ওই সময় সিদ্ধান্ত নিলে যে আব্বা করাচিতে যাবে পাকিস্তান। তো ওখানে যেতে তো অনেক টাকার প্রয়োজন। আমাদের পরিবারে তো নুন আনতে পান্তা পোড়ায়, প্রচণ্ড রকমের অভাব অনটনে দিন কাটে। আমাদের তো অত টাকা পয়সা নাই। একটা পর যে আমার আব্বা আমার আম্মাকে ধরে যে তুমি একটা কাজ করো, তোমার বাপের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসো। যদিও আমাদের নানুদের অবস্থা মোটামুটি একটু ভালো ছিল, আমাদের থেকেও একটু ভালো ছিল। পরে আমার মা নানুর বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসে এবং ওইটা দিয়ে আমার বাবাকে দেয়। আর আমার বাবা বাকি টাকাটা ওই যে লাল মিয়া কাকা বলি আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে, ওই দোকানদারের কাছ থেকে, মানে আমার আব্বার বন্ধু ছিলেন উনি, ওনার কাছ থেকে আমার আব্বা কিছু টাকা নেয় এবং সেই টাকাগুলো নিয়ে আমার আব্বা আমাদের এলাকার আরও 2 জন লোকের সাথে তখন পাকিস্তানে রওনা দেয়, পাকিস্তানে যায়। তো আমার আব্বা যেদিন পাকিস্তান যাবে কাজের উদ্দেশ্যে বা কাজের জন্য, আমরা সবাই কান্নাকাটি করে আব্বার জন্য অনেক মন খারাপ করি। আব্বা তো বাংলাদেশে থাকতো, অনেক কষ্ট করে যখন পাকিস্তানে যাবে, আল্লাহ জানে আমার আব্বার ভাগ্যে জানে কি আছে। যাই হোক, একটা পর্যায়ে আমার আব্বা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কাজের সন্তানে 2 টাকা ইনকাম করার আশা আমার আব্বা পাকিস্তান করাচিতে চলে যায়। দীর্ঘদিন আব্বা চলে গেছে, আব্বার কোনো খোঁজ খবর নাই। প্রায় 6 মাস পেরিয়ে গেল। সে সময় মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না, বেশিরভাগই কথাবার্তা বলা হতো চিঠিপত্রের মাধ্যমে। তা আমার আব্বা চলে যাওয়ার পরে কোনো চিঠিপত্র দেয়নি। 6 মাস পরে আমাদের যে আরও 2 জন আমাদের যে আরও এলাকার 2 জন লোক গেছিলো, তারা তখন ফিরে আসে।
এবং তারা ফিরে আসার পর আমার আম্মা তখন খবর পায় যে দুজন লোক আসছে। আমার আম্মা এদের বাড়িতে যায় এবং এদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে যে আমার আব্বা আসে নাই কেন, 6 মাস হয়ে গেল আমার আব্বা গেল, আমার আব্বা কেন ফিরে আসে নাই, তারা কেন ফিরে আসছে। এবং তখন তারা বলতেছে আমার আব্বা যাওয়ার 3 মাস পরে, আমার আব্বা পাকিস্তানে যাওয়ার 3 মাস পরেই নাকি আমার বাবা মারা যায় এবং মারা যাওয়ার পরে পাকিস্তানেই নাকি আমার আব্বাকে দাফন করা হয়। ঠিক ওই মুহূর্তে আমার আম্মা কান্নায় ভেঙে পড়ে। আমার আম্মা বলে আপনারা আমাদেরকে চিঠিপত্র দিয়ে জানাইলেন না কেন বললেন না যে ওর বাবা মারা গেছে, ওর বাবা লাশ আপনারা কেন দেশে পাঠাইলেন না। উনি তখন বলে যে আমরা লাশ পাঠানোর অনেক চেষ্টা করছি এবং সবশেষে আমরা লাশ পাঠাতে পারি নাই। তো লাশ যেহেতু পাঠাতে পারি নাই তো আমরা আপনাদেরকেও আর খবর দিই নাই বা আমাদের পরিবারকেও আমরা আর জানাই নাই, যেহেতু উনি মারা গেছে আমরা ওখানে দাফন করে ফেলছি, ওখানে ওনাকে দাফন কাফন করা হয়েছে। আমার আম্মা তখন চিৎকার করে কান্না করতেছে এবং আমাদের গোটা পরিবারটাই তখন ভেঙে পড়ে। আমার যে 2টা বড় বোন আছে তারা তখন যুবতী, একেবারে বিয়ের বয়সী। ওই সময়টাতে আব্বার এভাবে মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারিনি, কারণ আমাদের পরিবারে একমাত্র আয় ইনকাম করতো আমার বাবাই। তো সেই বাবা যেহেতু মরে গেছে তাহলে তো গোটা পরিবারটাই তখন অন্ধর পথে হাঁটতে শুরু করে, মানে গোটা পরিবারটাই তখন একেবারে ধ্বংসে নীলাতে ভাসতে থাকে। একবার যে আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়, কি করতে পারি এবং কিভাবে এটা থেকে রক্ষা পাওয়া যায়। আর সেই সময়টাতে দেখা যায় যে আমার বড় বোনের জন্য ভালো ভালো বিয়ের ঘর আসতেছে। আমার বড় বোন কিন্তু দেখতে শুনতে খুবই সুন্দর ছিল, অনেক মায়াবী চেহারা ছিল। আমার বরাবর ওখান থেকে ভালো ভালো বিয়ের ঘর আসে, কিন্তু টাকার অভাবে আমরা আমাদের বড় বোনকে বিয়ে দিতে পারি না, বরাবর বিয়ে দিতে পারি না। ঠিক ওই মুহূর্তে ওই যে লাল মিয়ার কথা বলেছিলাম, আমার আম্মা কিন্তু এখানে একটা কাজ করে। আমার বরাবর বিয়ে যেহেতু দিতে পারে না, আমার আম্মা তখন আমার নানু বাড়িতে যোগাযোগ করে, আমার মামাদেরকে বলে যে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য যে আমার বড় বোনের বিয়ে হবে। কিন্তু আমার মামারা আমার মাকে 1 টাকাও দেয় না। তারা বলে তোর স্বামী পুরানো যে টাকা নিয়েছিল ওই টাকাই তো ফিরিয়ে দেয় নাই, আগে সেই টাকা দিয়ে এরপরে টাকা লাগলে আবার নিয়ে যাবি। তো আমার আম্মা টাকা দিবে কোত্থেকে, আব্বা তো চলেই গেল, আমাদের তো আর কোনো টাকা পয়সা নাই। আম্মা কান্নাকাটি করে, কিন্তু এই কান্নাকাটিতে আর কোনো কিছু লাভ হয় না। মামারা 1 ফোঁটাও টাকা পয়সা আমাদেরকে দেয় না। এবং টাকা পয়সা না দেওয়াতে তখন ওই যে লাল মিয়া, আমাদের বাড়ির সামনে যার দোকান আছে, আমার আব্বা মারা যাওয়ার পর উনি মাঝে মাঝে বাজার থেকে, মানে ওনার দোকান থেকে আমাদেরকে সদাই টদাই দেওয়া যাইতো, বাজার সাজার দেওয়া যাইতো এবং ওটার কোনো টাকা নিত না। আমার আম্মা বলতো যে ভাই আপনি এভাবে কতদিন দিবেন, আপনার নিজেরও বউ আছে, সংসার আছে, আপনার নিজেরও পরিবার আছে। তো উনি বলতো যে কি করব, আমার দোকানের পিছনে আপনারা না খেয়ে মরে যাবেন, এটা কি আমাকে দেখতে হবে? এটা তো আমার ভালো লাগবে না, যার জন্য আমি আপনাদের জন্য এইটুকুন করতেছি। এরকম করতে করতেই উনি মোটামুটি অনেক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। একটা পর্যায়ে আমার মা ওনাকে এই বিষয়গুলো বলে যে আমার বড় বোনের জন্য বিয়ের ঘর আসছে ভালো ভালো, কিন্তু বিয়ে দিতে পারতেছি না টাকার অভাবে। উনি তখন বলে যে আমার একটাই তো মেয়ে, যদি আমার আরও 2টা মেয়ে থাকতো তাহলে কি আমি বিয়ে দিতাম না? যেহেতু ইয়াসিনের বাবা মরে গেছে তাহলে আপনার বড় মেয়ের দায়িত্ব এবং ছোটো মেয়ের দায়িত্ব আমি নিলাম, আমি আপনার 2 মেয়েকে বিয়ে দিয়ে দিব। ফেরেস্তার মতো ওই লোকটা ওই মুহূর্তে আমাদের পরিবারের পাশে এসে দাঁড়ায়। উনি যদি না দাঁড়াইতো তাহলে যে আমাদের কী অবস্থা হতো আল্লাহ ছাড়া কেউ জানে না। উনি তার সম্পূর্ণ নিজের অর্থায়নে, নিজের খরচে, নিজের পকেটে টাকা দিয়ে আমার বরাবর বিবাহ সম্পূর্ণ করে। এবং বরাবর বিয়ে হয়ে যাওয়ার পরে উনি তখন আমাকে বলে, ইয়াসিন তুমি একটা কাজ করো, 2-1 টাকা যা ইনকাম করতে পারবা আর চলো আমার দোকানে বসো। তো উনি তখন আমাদের বাড়ির সামনে ওনার যে দোকানটা ছিল ওই দোকানে উনি তখন আমাকে বসায়। আমি ওনার দোকানে 3 মাস কাজ করার মাঝে আমার যে ছোট বোনটা আছে, মানে বড়োর ছোটোটা, ওইটাকে উনি বিয়ে দিয়ে দেয়। আমার 2 আপুর বিয়ে খুব ধুমধাম করে, আনন্দ ফুর্তি করে, খুব উল্লাস করে আমার 2 আপুর বিয়ে সম্পন্ন হয়। আমার 2 বোনের বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে তখন ওই লাল মিয়া কাকা বলতেছে, তো ইনা আমি আবার 6-7 মাসের মতো দোকানদারি করছি। পরে উনি বলে যে ওনার একটাই মেয়ে, ওনার মেয়ের নাম হচ্ছে লাভলি। তো বলতেছে যে লাভলি শহরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, মানে আমার শ্বশুরবাড়ি তো শহরে, আমার মেয়ে আমার শ্বশুরবাড়িতে থাকতে চায় বা ওইখানে যেতে চায়, আমার শ্বশুরদের ব্যবসা বাণিজ্য আছে, চলো আমরা গ্রাম ছেড়ে শহরের দিকে ব্যবসা বাণিজ্য করব। এই কথা আমাকে লাল মিয়া কাকা বলে। আমি তখন বললাম যে শহরে ব্যবসা বাণিজ্য করলে তো আরও ভালো, এটা তো খারাপ না, এটা তো আরও ভালো। আচ্ছা ঠিক আছে, যদি আপনি শহরে ব্যবসা বাণিজ্য করার কথা বলেন তাহলে চলো আমরা শহরের দিকে চলে যাই। এরপরে উনি আর আমরা দুজনেই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা শহরের দিকে চলে যাব। পরে উনি এখানকার দোকানটা বিক্রি করে শহরের দিকে একটা দোকান দেখে এবং শহরের ওই দোকানটা দেখার পরে শহরে দোকান দেখে ওনার ফ্যামিলি উনি শহরে নিয়ে যায় এবং ফ্যামিলি শহরে নিয়ে যায়, আমাকেও তখন শহরে নিয়ে যায়, আমিও তখন শহরে চলে যাই ওনার সাথে। ওনার কিন্তু আমাদের এলাকাতে প্রচুর জায়গায় সম্পত্তি, মানে ব্যবসা বাণিজ্য করে উনি অনেক জায়গায় সম্পত্তি জড়াইছে, অনেক টাকার জায়গায় সম্পত্তি ওনার নামে আছে। উনি মোটামুটি আমাদের এলাকায় হাতে গোনা 2-1টা ধনী লোকের মাঝে উনি একজন। তো এরপর ওনার সাথে আমি তখন মানে শহরের দিকে চলে গেলাম, আমাদের উপজেলা শহরে।
তো উপজেলাতে যাওয়ার পরে উনি ওইখানে একটা ঘর ভাড়া নিল। প্রথমে ঘর ভাড়া নেয় এবং ঘর ভাড়া নিয়ে লাভলি এবং লাভলির মাকে উনি ওইখানে রাখে ওনার শ্বশুর বাড়ির পাশে। তো ওইখানে দোকান দিছে, আমি তখন ওখানে দোকান করতেছি। একটা পর্যায়ে দেখা গেল যে লোকের ভাগ্য অনেক ভালো, মানে লাল মিয়া কাকার ভাগ্য অনেক ভালো। উনি ছাই ধরলেন এটা স্বর্ণ হয়ে যায়, ধরে ছাই হয়ে যায় স্বর্ণ, মানে অনেক ভাগ্য ভালো, অনেক ভাগ্য সৌভাগ্যবান একজন মানুষ। এক পর্যায়ে তিনি দেখা যায় যে ওইখানে যাওয়ার পরে আস্তে আস্তে করে একের পর একে ব্যবসা দাঁড় করাইতেছে, একের পর এক ব্যবসা দাঁড় করাচ্ছে। এরকম করতে করতে উনি অনেকগুলো কোম্পানি ডিলারশিপ নেয় এবং সেখানে উনি একটা জায়গাও কিনে, আমাদের উপজেলাতে জায়গা কিনে ওখানে বাড়ি বানায়। মোটামুটি অল্প দিনের ভিতরে বরিশাল, মানে আপনার আমাদের ওই উপজেলা শহরে যাওয়ার পরে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, কঠিনভাবে পরিবর্তন হয়। তো উনি তখন ওখানে থাকে এবং সবার সাথে খুব ভালোভাবেই আছে। এবং এরকম করতে করতে ওনার যে মেয়েটা ছিল লাভলি, এই মেয়েটার আমার খুব ভালো লাগতো। একটাই মেয়ে ওনার, বাট ওর ছিল একটু শ্যামবরণ হলেও না লম্বা টম্বা ছিল, চুলগুলো অনেক লম্বা ছিল। ওরে আমার খুব ভালো লাগে। তখন আমি ওদের বাসায় থাকতাম, ওদের একটা রুমের মধ্যে আমি থাকতাম। তো ওই রুম থেকে মাঝে মাঝে যাইতাম, লাভলি স্কুলে যাইতো দেখতাম, এবং স্কুল থেকে ফিরে আসতো আমি দেখতে পেতাম। মানে আমার কাছে তখন খুব ভালোই লাগে, মানে ওরা যখনই দেখি, যে সময় দেখি আমার কাছে খুব ভালো লাগে। তো এই লাল মিয়া কাকা তো আমাদের জন্য অনেক কিছু করছে। আমার বাবার অবর্তমানে উনি আমার মাথার উপরে আমার বাবার মতো ছায়া দিয়েছিল। তো এই লোকটার মেয়েকে আমার পছন্দ হয়, আমি কিভাবে এটা করব। এভাবে একদিন, 2 দিন, 3 দিন সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে যাই হোক, ওরে বিয়ে করতে পারি বা না পারি, ওকে ভালোবাসতে পারি বা না পারি, নিজের মনের ভিতর ওর জন্য যে ভালোবাসার ঘরটা আমি অঙ্কন করেছি, সেটা না হয় ওকে আমি চিঠির মাধ্যমে জানিয়ে দিই যে আমি ওকে ভালোবাসি, এটা চিঠির মাধ্যমে বলি। এবং সেই থেকে আমি তখন করলাম কি, ওর জন্য একটা প্রেমপত্র লিখলাম। এবং ওই প্রেমপত্রের মাঝে আমি যে ওকে ভালোবাসি, ওকে পছন্দ করি, ওর সাথে সারা জীবন থাকতে চাই, এমন করে ভালোবাসার একটা চিঠি লিখে আমি ওকে দিলাম। তো ওকে দিছি খুব মানে আপনাকে খুব রিস্ক নিয়ে আর কি, অনেক কষ্ট করে আরেকজনকে পটিয়ে, আরেকটা মেয়েকে পটিয়ে তারপর ওই মেয়ের মাধ্যমে ওকে চিঠি লিখি। তো তখন চিঠি পাই, চিঠি পাওয়ার পরে আমার কোনো উত্তর দেয় না। এমনি চিঠি ওর হাতে গিয়ে পৌঁছায়, চিঠিও পড়ে এবং পড়ে আমাদের কোনো উত্তর টুত্তর দেয় না, কোনো কিছুই দেয় না। আবার আমি এরিমে যে ভয় আছি যে লাল মিয়ারে বলে দেয় কিনা, মানে আঙ্কেল কাকারে বলে দেয় কিনা, কাকারে বলে দিলে তো সর্বনাশ হয়ে যাবে। কারণ উনি যদি কোনোভাবে আমার উপরে রেগে যায়, আমার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যাবে। কারণ এই লোকটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এরকম করে প্রায় মাসখানি কেটে গেল, কিন্তু ওর চিঠির কোনো উত্তর আমি পেলাম না। মাসখানি কেটে যাওয়ার পরে একদিন হলো কি, ওর বাবা বলতেছে একটা কাজ কর, ওর স্কুল নাকি অনেক ফি আসছে, মানে লাভলির স্কুলে অনেক ফি আসছে, পরীক্ষার ফি। তা আমারে বললো যে আসেন আজকে তুই দোকানে যাইস না, আমার শরীরটাও ভালো না, তুই একটু লাভলির সাথে স্কুলে যা, স্কুলে গিয়ে লাভলির ওই স্কুল ফি আছে কিছু, ওটা দিয়ে আয়। তো আমি তো ওদের পরিবারের মানে একজন পরিবারের মানুষ, যেরকম ওই পরিবারের মানুষের মতোই ছিলাম। পরে আমি তখন ওর সাথে স্কুলে যে ওই দিন বৃষ্টি ছিল, ছাতা নিয়ে যাইতেছি দুজনে, একই ছাতা নিচে। পরে আমি বললাম লাভলি, তো তোমার জন্য একটা চিঠি লিখছিলাম, পড়ছিলা? বলে হ্যাঁ পড়ছি। আমি বললাম চিঠির উত্তরটা যে আমাকে দিলা না। বলতেছে দেখেন আমার না এসব ভালো লাগে না, আর আমি সব বুঝিও না। আমি বললাম তুমি বুঝো না তো কী হয়েছে, আমি তো বুঝি, আমি তোমারে বুঝাই দিব। আমারে বলে দেখেন আমি না আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না, আর আমার বাবা যদি কখনো জানতে পারে আমি কখনো রিলেশন করছি, তাহলে আমার বাবা মনে অনেক কষ্ট পাবে, আমি আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না। আমি তখন বললাম লাভলি আমি তোমার পছন্দ করি, জানি আমি গরিব, আমাদের টাকা পয়সা নাই, আমি তোমার বাবার দোকানে কাজ করি, আমি তোমাদের কর্মচারী, তা মালিক হয়ে কি আর কর্মচারীকে ভালোবাসবা? এটা তো হতে পারে না, তুমি বড়লোকের মেয়ে, আমার ভালোবাসার কথাটা তোমারে বলছি, তোমারে না পাইলে না আমি মরে যাব, মানে আমার খুব খারাপ লাগে তোমার জন্য, আমি তোমাকে অনেক পছন্দ করি। ও আমাকে বলে যে না আমি আসলে এইসব কখনোই করতে পারবো না, আপনি ধনী গরিব এইসব বলে না। আমি বললাম না কথা তো একটাই, আমি তোমার বাবার দোকানে কর্মচারী, এটাই তো কথা তাই না, তুমি আর আমার বিয়ে করবা, আমার সাথে রিলেশন করবা। এরকম করে এক পৃথিবী কষ্ট নিয়ে ওকে আমি তখন স্কুলের সামনে বিদায় করে, মানে স্কুলে যাই এবং ওর বেতন টেতন সব কিছু দিয়ে, ওর অ্যাডমিট কার্ড দিয়ে আমি তখন চলে আসি বাসায়। এরপর থেকে মনের ভিতরে খুব কষ্ট জমে যায়, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, মানে কাজের প্রতি অনেকটা অবহেলা করি। তো আমার কাকা সবসময় বলে কী রে আসেন তুই আগের মতো কাজ করিস না, ঠিকমতো দোকানে যাস না, কেমন জানি বাইরে বাইরে থাকিস, এবং সারাক্ষণই তোর দিকে তাকালে মনে হয় যে তোর বুকের ভিতরে হিমালয় পরিমাণের কষ্ট লুকিয়ে আছে। তা কী হয়েছে তোর আমাকে বল। আমিও না কাকার কাছে কোনো কথা বলি না, মানে কিছুই বলতে চাই না, আসলে ওনাকে বলেও বা কী হবে বলেন। আমি কিছুই বলি না, নিজের কষ্ট নিজের মনের মাঝে চাপা দিয়ে আমি দিনের পরে দিন পার করে যাচ্ছি এবং বুকের ভিতর হিমালয় পরিমাণের কষ্ট ক্যারি করতেছি। এরকম করতে করতেই লাভলি কিছুটা বুঝতে পারে যে আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, এবং মানে অনেকটা কাকাও মনে হয় ঘরের মধ্যে আলোচনা করছিল যে ইয়াসিন খাওয়া দাওয়া করে না, আগের মতো চলাফেরা করে না, মানে ইয়াসিন কেমন জানি চেঞ্জ হয়ে গেছে, এগুলো মনে হয় কাকা বলছে। তারপরে একদিন হলো কি আমার জন্য চিঠি লিখছে,
এবং চিঠি লিখে আমাকে খুব ভালো করে বুঝাইছে যে আপনি এরকম পাগলামি কইরেন না, এবং এইটাতে আমার খুব খারাপ লাগে, আপনি খাওয়া দাওয়া করেন, নিজের যত্ন নেন, আপনি ঠিকঠাক মতো দোকানপাট করেন, আপনি এগুলো কইরেন না, মানে আমাকে চিঠি লিখছে। তো এরপরও আমি ওর চিঠির কোনো কিছু করি না। না করার পরে ভাই দিন যত সামনের দিকে যাচ্ছে ওর প্রতি আমি ততটাই দুর্বল হয়ে যাচ্ছি। মানে ওর প্রতি আমি আর এতটাই ভালোবেসে ফেলছি যে ওরা ছাড়া অন্য কোনো কিছু আমি চিন্তাই করতে পারি না। তো আমি একদিন ওরে বললাম কি, আমার কাছে তখন মনে হলো না পারি ওর উপরে জোর প্রয়োগ করতে, না পারি ওরা ছাড়া থাকতে, এক অন্যরকম অবস্থানের মধ্যে চলে যাই। তো একদিন আমি ওর জন্য চিঠি লিখলাম যে ওর চিঠিতে বললাম যে দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমার জন্য আমার খুব কষ্ট হয়, তোমাকে ছাড়া বাঁচার থেকেও মরে যাওয়াটা আমার জন্য অনেক ভালো। তো যাই হোক, আমি জানি চিঠি তুমি আজকে পড়বে, এবং আজকে রাত 3টা বাজে আমি আত্মহত্যা করবো, আমি বাসার ছাদে যাবো, আমি বিষ খাবো। আর আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি কাউকে দোষারোপ করতেছি না, আমি নিজে নিজে চলে যাব, যেহেতু ধরো তোমারে পাবো না। তা আসলেই কিন্তু সত্যি কথা বলতে আমি ওর ইমোশনাল করার জন্য চিঠিটা লিখি নাই। আমি কিন্তু সেদিন রাতে সত্যি সত্যি বিষ খাইতাম, আমি আত্মহত্যা করে ফেলবো এরকম একটা প্ল্যানিং আমার মাথায় চলে আসছে। যেহেতু আমি ওকে পাবোই না, সো আমি আত্মহত্যা করে মরে যাব, এই সিদ্ধান্ত নিয়ে তখন আমি চিঠিটা লিখছিলাম। এবং চিঠি লেখার পরে যেদিন চিঠি লিখছি, ও চিঠিটা পড়ে সন্ধ্যার সময় আমাকে বলতেছে যে আপনার কিন্তু আমি মেরে ফেলবো, আপনি এরকম কিছু করবেন না, আপনি এরকম কিছু করলে আমার আব্বা শেষ হয়ে যাবে। আমি তখন বললাম যে আমি কাউকে দোষারোপ করি না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি বলি না যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী, আমার মৃত্যুর জন্য খুদ আমি নিজেই দায়ী। এই কথা বলার পরে তার সাথে রাগারাগি হলো, কথাবার্তা হলো, এবং এরপরে রাতের বেলা আমি 12টার দিকে তখন বাসার ছাদে চলে গেছি যে আমি সুইসাইড করবো। এরকম করে বসে আছে, আকাশে বড় একটা চাঁদ ঝুলে আছে, আমি হাতের মধ্যে বিষের বোতল নিয়েই কিন্তু উঠছিলাম। বাট আমি ছাদে উঠার কিছুক্ষণ পরে ও তখন নিচ থেকে আসছে দৌড়ে। ও বুঝতে পারছে যে আমি ছাদে গেছি, ও আমার পাহারা দিতেছে মনে হয়, দরজা খুলছি, ও বুঝতে পারছে। পরে ছাদের উপরে দৌড়ে আসছে, আইসা আমার বলতেছে যে আপনি এটা কেন করবেন। আমি বললাম যে আমি এটা করবো, আমার ইচ্ছা, তুমি আসছো কেন, তুমি চলে যাও, আমি তো তোমাকে এখানে আসতে বলি নেই। ও আমাকে বলে আমাদের বাসার একটা মানুষ আত্মহত্যা করবে, আমি তাকে বাঁচাবো না। আমি বললাম তুমি আমার বাঁচাইতে আসছো না মারার জন্য আসছো। ও আমাকে বলে মানি। আমি বললাম যে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি চিৎকার করবো, আর তুমি যদি আমাকে এখানে মরতে না দাও আমি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাব। এই বলে আমি তখন ছাদের দিকে যাচ্ছিলাম, পিছনে হাঁটতেছিলাম যে ছাদ থেকে লাফ দিব। ও তখন আমার হাত চেপে ধরে আমাকে বলতেছে যে আমি আপনাকে কয়টা কথা বলি, আমার কথাগুলোর উত্তর খুব সঠিকভাবে দিবেন। আপনি কি আমার বাবার টাকা পয়সাকে ভালোবাসেন না আমাকে ভালোবাসেন? আমি তখন বললাম এটা তুমি কী ধরনের কথা বলো, তোমার বাবার টাকা পয়সাকে কেন ভালোবাসবো, আমি তোমাকেই ভালোবাসি। ও বলে সত্যি সত্যি আমাকে ভালোবাসেন? আমি বললাম জি, আমি তোমাকেই ভালোবাসি। ও বলে আপনি আমার চেহারা দেখেন না, আমি কেমন কালো? আমি বলছি হ্যাঁ তুমি একটু কৃষ্ণবরণ, তাতে কী হয়েছে, বাট তোমার চেহারার মধ্যে অনেক মায়া আছে। ও আমাকে বলে দেখেন, সত্যি কথা বলতে আমার যে চেহারা, আমি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিজে দেখি যে আমার মতো মেয়েরে কেউ পছন্দ করতে পারে না, আমার চেহারা খুব বেশি সুন্দর না, আর আমার মতো একটা মেয়ের জন্য কোনো ছেলে মরতে পারে এটা তো আমার কাছে হাস্যকর মনে হয়। মরলে আমার বাবার সম্পত্তির জন্য মরতে পারে, কিন্তু আমার জন্য কোনো ছেলে মারা যাবে এইটা আমি মেনে নিতে পারবো না। আর আমি তখন বললাম যে দেখো তুমি মেনে নিতে পারবা কি পারো না এটা তোমার বিষয়, তবে সত্যি কথা বলতে কি আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমারে ছাড়া বাঁচার থেকেও মরে যাওয়াটাই আমার জন্য অনেক ভালো, কারণ মরে গেলে আমার আর সেই কষ্টটা হবে না যে কষ্টটা দুনিয়াতে তোমাকে না পেয়ে আমার হচ্ছে। ও আমাকে বলে আপনি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন? আমি বললাম হ্যাঁ ভালোবাসি। আমার বলে আমাকে বিয়ে করতে পারবেন? আমি বললাম অবশ্যই বিয়ে করব, যাকে ভালোবাসে তাকে বিয়ে করবো না? ও বলে ঠিক আছে, কালকে দিনে 10টা বাজে আপনি অমুক জায়গায় থাকবেন, আমি আপনাকে বিয়ে করব। আমি বললাম এটা তুমি কী ধরনের কথা বলো, কালকে? বলে হ্যাঁ কালকেই। কেন করবেন না? আমি বললাম করবো। ও বলে ঠিক আছে তাহলে এখন বাসার নিচে আসেন। আমি বললাম তুমি কি আমাকে বিষ খাওয়া থেকে বাঁচানোর জন্য একটা মিথ্যা নাটক করতেছো? ও আমাকে বলে আমি নাটক করার মতো মানুষ না, আপনি জানেন না আমার আব্বা কীরকম সিরিয়াস, আমি ওই সিরিয়াস বাপের মেয়ে। হ্যাঁ আমি এক ফোঁটা আপনার সাথে নাটক করতেছি, আমি যা বলতেছি সবই চন্দ্র সূর্য আর আল্লাহর মতোই সত্য বলতেছি, আপনি চলেন নিচে চলেন। আমাকে হাত ধরে নিচে আর নামাইলো, এবং নামানোর পর ও তখন রুমে গেলাম, আমি আমার রুমে গেলাম। রুমে যাই চিন্তা করতেছি যে আরে ঘটনা কি, ও আমাকে ছাদ থেকে নামাই নিয়ে আসলো এবং আমাকে এটা বলতেছে, সত্যি কেউ আমার জন্য এগুলো করবে নাকি এগুলো মিথ্যা বলতেছে, ও আমাকে কেন বাঁচাবে, আমাকে এগুলো কেন করতেছে, আমি হিসাবটা মিলেই দিতে পারতেছিলাম না আর কি। এরপরে অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি কি করা যায়, ও আসলে কি চাচ্ছে, ওর মনের ভিতরে কি চলতেছে, বাট আমি তো এগুলো আর বুঝি না। অনেকক্ষণ থাকার পরে একটা পর্যায়ে আমি তখন সকাল হয়ে গেল, ফজরের আজান দিচ্ছে, আমি তখন ফজরের নামাজ আদায় করলাম, আদায় করে বাসার ছাদে গিয়ে বসে আছি। ও কি বলে এটা, পরে ও তখন কি করলো, আমি 9টা পর্যন্ত একদম টোটালি সকাল 9টা পর্যন্ত বাসার ছাদে, ওই স্কুলে যাওয়ার আগে তখন বাসার ছাদে আসছে, আয়সা আমার বলতেছে আজকে দোকানে যাইন না, আমাদের স্কুলের পিছনে অমুক জায়গায় আসেন, আমি যাইতেছি।
মানে এরকম করে মানে একদম খুব নর্মাল একটা বিষয়। তখন এখান থেকে চলে গেল এবং যাওয়ার পরে আমি তখন নিচ থেকে ওইখান থেকে বেরোয়েছি। ও আবার যাওয়ার সময় বলছে আমার আইডি কার্ড, আমার জন্ম নিবন্ধনের কাগজ আর বিয়ের জন্য যে ডকুমেন্ট এগুলো নিয়ে যাওয়ার জন্য, আর ওরগুলোও নিয়ে যাবে। এরপর আমি তখন ওর সাথে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে ওদের ওই স্কুলের ওইখানে গেছি। যাওয়ার পর দেখি যে ও দাঁড়ায় আছে বোরকা পরে, স্কুল ড্রেসের উপরে বোরকা পরছে। পরে আমি যাওয়ার পরে বলে চলেন কাজী অফিসে চলেন। আমি বললাম যে এটা তুমি কি বলতেছো লাভলি, হঠাৎ করে এটা কেন? ও আমাকে বলে কেন মানে আপনারা আমার জন্য মরে যাবেন, তারপরে বিয়ে করবেন না, চলেন। মানে আমাকে আর কোনো কিছু বলার সুযোগ দিল না। ওইখান থেকেও আমাকে তখন একরকম জোর জবস্তি করে নিয়ে গেল কাজী অফিসে। এবং কাজী অফিসে নিয়ে যাওয়ার পরে ওইখানেও আবার ওর দুইটা বান্ধবীকে প্রেজেন্ট করে রাখছে, মানে ওর সব কিছুই সাজানো। ওই দুইটা মেয়ের সামনেই তখন আমাদের বিয়ে হলো। বিয়ে হবার পরে আমি তখন বললাম যে আমাদের তো বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, এখন কি করব? ও আমাকে বলে তুমি বাসায় যাও, রাতে আমি বাসরের ব্যবস্থা করব। অবাক করা বিষয় ভাই, আমি তখন বাসায় আসছি, ওই দিন আর কাজ করিনি। বিকেলবেলা ও স্কুল থেকে ফেরার সময় হাতে করে একটা ব্যাগের ভিতর অনেকগুলো ফুল নিয়ে আসছে। আইসা আমার ফুলগুলো দিছে, দিয়া বলে আপনার রুমটা সাজান। মানে অবাক বিষয়। আমি বললাম যে আমার রুমটা আমি সাজাবো, মানে এগুলো তুমি কি বলতেছো, আমি না তোমার কথাবার্তা বুঝি না। আমাকে বলে যান আপনার রুমটা সাজান। পরে আমি আমার রুমটাকে ফুল দিয়ে একদম সুন্দর করে সাজাইলাম, মানে একদম একটা বাসর ঘরের মতোই করলাম। এরপরেও তখন রাত্র প্রায় 11:30 কি 12টা বাজে, আব্বা আম্মা ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। ও তখন আমার আইসা আমার দরজা নক করতেছে। আমি তখন দরজা খুললাম এবং খুলে তো ভাই আমি অবাক, একদম সম্পূর্ণ একটা নতুন বউ যেমনি সাজে না, একদম নতুন বউয়ের মতো সাইজে আসছে। আমি ওরে বললাম যে তুমি এই ড্রেস কোথায় পাইছো, এত নতুন বউয়ের মতো সেজে এগুলো কই পাইছো? ও বলে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে কিছুদিন আগে, তো ওর বিয়ের এই ড্রেসগুলো ওগুলো ওর বিয়ের জামা, এই জন্য আনসিদ ধান আপনার পাঞ্জাবিটা গায়ে দেন। মানে আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছে। পরে আমি পাঞ্জাবি পরছি, পরে আমাকে পাগড়িও পরাইছে, একটা পাগড়িও আছে ওইটাও পরাইছে। পরে তখন আমার খাটের মধ্যে নিয়ে গেলাম, আমাদের খুব সুন্দর বাসর হলো। এরকম অবাক লাগার মতো বিষয় যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এরপরে হতো কি প্রতিদিন রাতে ওর আব্বা আম্মা ঘুমায় গেলে ও আমার কাছে চলে আসতো, আমরা একসাথেই থাকতাম এবং ফজরে আজানের আগেও আবার এখান থেকে উঠে চলে যেত। এভাবে 1 দিন 2 দিন 3 দিন, কারণ ওর বাবা আমার অনেক বিশ্বাস করতো। ওদের যত ব্যবসা বাণিজ্য যত যা আছে সব কিছু আমিই দেখাশোনা করতাম, সব কিছু আমার আন্ডারেই চলতো, যার কারণে ওর বাবা আমাকে অন্যরকম বিশ্বাস করে। এমন করে সময়গুলো কাটতেছে, ও আমার রুমে আসতেছে এবং এমন করতে করতে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে ওর আম্মার বুক ব্যথা উঠে একদিন। তো ওর আম্মার বুক ব্যথা ওঠার পরে ওর আম্মারি নিয়ে আমি তখন হসপিটালে যাই এবং ওর আম্মারি নিয়ে হসপিটালে যাওয়ার পরে ওর আম্মারে আমি সকালে হসপিটালে নিয়ে যাই। দুপুরের মধ্যে খবর পাই লাভলিরও হসপিটালে নিয়ে গেছে। লাভলিকে ওর আব্বা হসপিটালে নিয়ে গেছে, লাভলি নাকি ঢুলে পড়ে গেছে। তো এই অবস্থার ভিতরে ওর মাও হসপিটাল, ওর লাভলিও হসপিটালে। এর মাঝে হঠাৎ করে লাভলির বাবা জানি কেমন হয়ে যায়, লাল মিয়া আমার শ্বশুর উনি জানি কেমন হয়ে যায়, মুখটা কালো করে ফেলে। লাভলিকে তখন বাসায় নিয়ে যায় আবারও ডাক্তার দেখায়া। এবং এরপরে দেখি কি যে ওদের মাঝে ওর মা আবার 2 দিন হসপিটালে থাকে, 2 দিন পর ওর মারা আমি বাড়িতে নিয়ে যাই, বাসায় নিয়ে যাই। এরপর দেখা গেল যদি পরিবারে কি জানি চলতেছে, সবাই কেমন একটু কানাঘষা করতেছে। আমি লাভলিরে বললাম যে লাভলি কী হয়েছে, তোমার পরিবার এরকম কানাঘষা করতেছে, তারা মনে হয় খুব বেশি চিন্তিত, কী হয়েছে? ও বলে চিন্তিত হবে না, মেয়ের বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসছে, তাহলে চিন্তিত হবে। আমি বললাম তুমি কী বলতেছো যে মেয়ের বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসছে, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে পাগল হওয়ার কী আছে, যেটা সত্যি সেটাই বললাম, আমার পেটে বাচ্চা আসছে আর এটা আমার আব্বা জেনে গেছে। ও যেমনি কথা বলে ভাই আমার কাছে পুরো অবাক লাগে। আমি বললাম এটা তুমি কি বলো, তোমার আব্বা এটা জেনে গেছে? বলে হ্যাঁ আব্বা এটা জানছে, তা আমার কোনো কিছু বলে নাই। আই হোপ যে তোমারে জিজ্ঞেস করবে, আর তোমারে জিজ্ঞেস করলে তুমি একটু বুদ্ধিটারে খাটায় আর সুন্দর করে উত্তর দিও। ঠিকই রাতের বেলায় ওর আব্বা আমার রুমে আসছে, আইসা আমারে বলে যে ইয়াসিন লাভলির সাথে তো তোমার সম্পর্ক অনেক ভালো, তোমরা তো ভালো ফ্রেন্ডের মতো উঠো বসো। আচ্ছা তুমি কি জানো যে লাভলির কোনো ছেলের সাথে রিলেশন আছে কিনা, বা কোনো ছেলের সাথে প্রেম প্রীতি ভালোবাসা, বা লাভলি কাউকে বিয়ে করছে কিনা? আমি তখন চুপ করে আসি, আমি কিছু বলি না। ও আমার বলে কি হলো, ওর বাবা আমারে বলতেছে কি হইলো বলো না ইয়াসিন, লাভলির কারোর সাথে কোনো লাইন, কোনো সম্পর্ক, কোনো প্রেম ভালোবাসা এরকম কোনো কিছু কি আছে, তুমি কি জানো? আমি তখন বললাম যে কাকা দেখেন আমি কিভাবে জানবো। ওই মতে লাভলি তখন জানার দিয়ে বলতেছে কেন আমার আব্বারে বলতে লজ্জা লাগে? ও তখন জানার মধ্যে দাঁড়ায় আছে, আমি কিন্তু ওর খেয়াল করিনি। পরে ওর বাবা বলতেছে যে লাভলি তুই এখান থেকে চলে যা, আমি একটু ইয়াসিনের সাথে কথা বলবো। কী কথা বলবেন? এটা তো জিজ্ঞেস করবেন যে আমার পেটে বাচ্চা কোত্থেকে আসছে। ওর বাবা বলে তুই কি এখান থেকে যাবি না, আমি তোরে মারবো। ও তখন জানালার পাশ থেকে বলতেছে যে আমার পেটে যে বাচ্চা দিয়েছে সে আপনার সামনে বসে আছে,
আপনি চোরেরই জিজ্ঞেস করতেছেন ঘরে চুরি কেমনে হইল, আমার পেটে বাচ্চা যে দিছে ওই দিছে, আর ওই আমার স্বামী। ভাই এটা যখনও বলছে আমার তখন কলজার মধ্যে মনে হয় পানি নাই। আমি যখন এখান থেকে উঠে যাব এই সময় ইয়াসিন কাকা আমার হাত চেপে ধরছে, ধরে বলতে লালমি আমার হাত চেপে ধরছে, ধরে বলতেছে এখানে বস। আমি বসছি, পরে তো নিচের দিকে তাকাই আসছি, লজ্জা আমার দিকে তাকাইতে পারি না। পরে আমার বলে এই ঘটনা কবে ঘটাইলি? আমি বললাম আজকে অনেক মাস হয়ে গেছে। বলে কোথায়? আমি বললাম বলছি এমনি এমনি যা যা যেভাবে ঘুরছে এভাবে বলছি। পরে নিয়ে আমার বলে তোর বাবা মারা যাওয়ার পরে আমি তোর নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি, একরকম তোর বড় 2 বোনকে বিয়ে দিয়েছি, আজ পর্যন্ত তোর গোটা পরিবারটা আমি চালাই, তোর গোটা পরিবার আমি চালাই, তো তোর পরিবারে কোনো অভাব অনটন কষ্ট যন্ত্রণা কিছু আমি থাকতে দেই নাই। তা আমি তোর অনুরোধ করে বলবো যে তুই যেটা করেছিস এটা আমি মেনে নিতে পারবো না, আমার ওয়াইফও মানবে না, আর আমার শ্বশুরবাড়ির লোকজনও মানবে না, এটা কেউই মানবে না এবং কারো পক্ষে এটা মেনে নেওয়ার সম্ভাবনা। যা হবার তা তো হয়েই গেছে, আমি আমার মেয়ের বাচ্চাটা নষ্ট করাই ফেলবো, আর তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি কালকে সকালে। আমি যেন কালকে সকালের পরে তোর চেহারা আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে না দেখি। আমি ওনার পা ধরে বললাম যে কাকা আমি ভুল করে ফেলছি, আপনি আমার মাফ করে দিন। বলে মাফ করে দিয়েছে, যতটুকু ভুল করেছিস ততটুকুর জন্য মাফ করেছি, আর এরপর যদি কোনো ভুল করিস আমি ভুলে যাব যে তোর বাবা আমার বন্ধু ছিল, আর তুই আমার এখানে দীর্ঘদিন কাজ করেছিলি, আমার বাসায় তুই আমার ছেলের মতো ছিলি, এইটা আমি ভুলে যাব। এই বলুন তখন এখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে রাতের মধ্যে আমি আর একটা ফটো ঘুমাইতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে দেখতেছি যে বাইরে প্রচণ্ড রকমের ঝামেলা হইতেছে, মানে চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। আমি যখনই দরজাগুলো বেরোবো আমি দেখতেছি আমার দরজাটা বাইরে থেকে লাগানো, মানে বাইরে থেকে আমার দরজাটা লাগায় রাখছে। আমি তখন জানালা খুললাম, জানালা দিয়ে মানে ড্রয়িং রুমের দিকটা দেখা যায় না। এখন ড্রয়িং রুমে কী হচ্ছে আমি জানি না, শুধু চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। অনেকক্ষণ পরে তখন প্রায় দিনে 10টা 10:30 বাজে লাল মিয়া তখন এসে আমার দরজা খুলছে, খুলে আমার বলতেছে ইয়াসিন ব্যাগটাই সব কিছু রেডি করো, বেরিয়ে যাও। আমি মানে কি বলবো তখন আর বুঝতে পারতেছিলাম না। পরে আমার জামা কাপড় যা ছিল সব ব্যাগে ঢুকাইছি, ঢুকানোর পরে আমার বলে যাও। তারপরে বের করে দিল, আসার সময় আমার হাতে 5,000 টাকা দিয়ে দিল। তো 5,000 টাকা নিয়ে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে মানে আম্মা জিজ্ঞেস করে, আমার মানে ছোটো ভাই জিজ্ঞেস করে, সবাই জিজ্ঞেস করে কী হয়েছে, আমি কেন হঠাৎ করে চলে আসছি। তা আমি কাউরেই কোনো কিছু বলি না। এভাবেই 3 দিন কেটে গেল, 3 থেকে 4 দিন। এই 3-4 দিন ভাই আমার খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম যে আমার সাথে এটা কী হইলো। আমি তো লাভলিকে না পাইলে বাঁচবো না, আমি তো লাভলিকে অনেক ভালোবাসি, এবং ওর কি হইলো, নাকি ওর বাবা জোর করে বাচ্চা নষ্টই করাই ফেললো। এভাবে 3 দিন পরে একদিন রাতের বেলায় লাভলি হঠাৎ করে আমাদের বাড়িতে আসছে। আসার পরে মানে রাতে বলতে সন্ধ্যার দিকে প্রায় 9টা 9:30 বাজে। আমার আম্মা তো লাভলিকে দেখে অবাক, কারণ সবাই শহরে থাকে। আমার আম্মা বলে তুমি হঠাৎ করে? পরে বলতেছে আমি আজকে আপনার ঘরে থাকবো। এমনি বলে আমি আজকে আপনার ঘরে থাকবো। আমার আম্মা তখন ওরে বলতেছে যে হঠাৎ করে ইয়াসিনের চাকরি চলে গেল তোমার আব্বার এখান থেকে, ইয়াসিনও বাড়িতে চলে আসলো, আমি তোমার আব্বার কাছে যাবো বলে সময় পাইতেছি না, কেমন তুমি হঠাৎ করে রাতের বেলা আসলে কোনো সমস্যা হয়েছে, আমার ছেলে কোনো খারাপই কিছু করছে? তারপর লাভলি বলতেছে না কিছু করে নাই, ওন তো ঠিকই আছে, কিছু করে নাই, আমি রাত্রে থাকবো। আমি তখন আমার ঘরের ভিতরে আমি কিচ্ছু বলি না। রাত্রে আনুমানিক প্রায় 1টা থেকে 2টার মতো বাজে, তখন এসে আমার দরজা ধাক্কাইতে আসে এবং ডাকতেছে, বলতেছে দরজা খোলো। দরজা খুলছি, ভিতরে ঢুকছে, ঢুকে আমার 2 গালে 2টা থাপ্পড় মারছে। মাইরা বলতেছে যে তুমি এরকম বোকা কেন, তুমি কি বাবা তোমার বের করে দিল, তুমি চলে আসলা? আমি বললাম দেখলাম সকালবেলা তোমাদের বাসা অনেক ঝামেলা হয়েছিল, কী হয়েছে? বলে কী আর হবে, আমরা বাসা থেকে জোর করে টাইনা নানুর ঘরে নিয়ে আটকায় রাখছে, আর নানু বাড়ি থেকে আজকে বহু কষ্টে বেরোইছি, চলো ব্যাগটা রেডি করো চলো। আমি বললাম কোথায় যাবো? বলে ঢাকায় যাবো। আমি বললাম তুই কি পাগল হইছো, ঢাকায় যাবো? বলে হ্যাঁ ঢাকায় যাবো, আমার বাচ্চা যদি বাঁচাইতে হয় তাহলে বরিশাল ছাড়া আমার কোনো উপায় নেই, ঢাকায় চলে যাব। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে ঢাকাতে, ওর বাসায় উঠবো চলো। মানে ওরকম একরকম জোর জবস্তি করে তখন রাতের বেলা আমি ওর সাথে পালাইয়া যাই, এবং রাতের বাসে আমরা তখন বরিশাল থেকে ঢাকায় রওনা দিই। ওর কাছে কিছু টাকা পয়সা ছিল, নগদ টাকা গয়নাঘাটি ছিল, ওইগুলো নিয়ে তখন আমরা ঢাকায় চলে আসি এবং ওর বান্ধবীর বাসায় উঠি। ওর বান্ধবীর বাসায় উঠতেছি, আর ওর পরিবারের সাথে ওর কোনো যোগাযোগ নেই। তখন তো আসলে মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না, মোবাইল ফোন নাই, ও কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই, কোনো যোগাযোগ করে নাই। এভাবে দীর্ঘ কয়েক মাস চলে যাওয়ার পরে আমার ঘরে আমার একটা কন্যা সন্তান হয়। আমার মেয়েটা দেখতে অপরূপ আর সুন্দর হয়, মানে অনেক সুন্দর, এবং আমার মেয়েটা এতটাই কিউট হয় যে দেখলে আপনি তাকায় থাকতে ইচ্ছে করবে, একটা মানে অনেক সুন্দর হয়। তো আমার মেয়ের নাম রাখি আমরা লিজা, লাভলির মেয়ে লিজা রাখি। তো আমার মেয়েটা হওয়ার কিছুদিন বলতে প্রায় 2 মাস পরে ও আমার বলে চলো মেয়ে নিয়ে তোমাদের বাড়িতে যাব। আমি বললাম এই অবস্থার মধ্যে গেলে কি
কী হবে, তুমি কি বুঝতেছো? আমাকে বলে কিছুই হবে না, তুমি চলো। এরপর আমি তখন আমার মেয়েটারে নিয়ে, লাভলিরে নিয়ে তখন আমি আমাদের বাড়িতে আসি। আমাদের বাড়িতে আসার প্রায় সপ্তাহখানিক পর্যন্ত ওর বাবার কোনো যোগাযোগ নেই, কোনো কিছু নেই। সপ্তাহখানিক পরে তখন ওর মা করলো কি, ওদের পাশের বাসার এক মহিলারে, মানে ওর মামি সম্পর্কে হয়, ওই মামিরে নিয়ে, মিষ্টি নিয়ে একদিন রাতেরবেলা আমাদের বাসায় আসছে। আসার পরে আমার আম্মারে আমি বললাম আম্মা রান্না বান্না করো। আম্মা রান্না বান্না করলো এবং আমার মেয়েটারে, মানে লিজারে তখন লাভলি ওর মায়ের কোলে দিল। মানে লাভলির মায়ের কোলে দিয়ে দিল। লিজারে দেওয়ার পরে লিজারে নিয়ে তখন উনি আদর করতেছে, ওনার তো নাতিন হবে, আদর করে চুমো দেয় এবং এরকম করতে করতে পরে উনি রাতটা লিজা এবং আমার এই কী বলে লাভলি, আমার শাশুড়ি এক খাটেই ছিল। আমি ওই দিন ওই লাভলির সাথে ছিলাম না। পরে সকালবেলা 10টার দিকে আমারে বলে, মানে লিজার আম্মা, মানে লাভলির আম্মা বলতেছে যে একটা কাজ করো, একটা গাড়ি নিয়ে আসো, আমরা শহরে যাব। পরে আমি একটা সিএনজি ডাক দিলাম। ডাক দেওয়ার পরে আমার শাশুড়ি, আমার সন্তান আর হচ্ছে আমার ওয়াইফ তখন তারা যাবে। পরে আমার বলতেছে আমরা এখন যাচ্ছি, তুমি রাতের বেলায় আসো, মানে দুপুরের পরে আসো। আমার আম্মা বলতেছে লাভলির এইভাবে দিস না, দিলে মনে হয় আটকাই ফেলবো ওর বাবা। পরে আমি বললাম যে না, যদি যেতে হয় তাহলে আমি সহ যাবো, আর নাইলে আপনি দুপুরে খাওয়া দাওয়া করে যাইন। বলে তাহলে চলো, তুমি সহ চলো। এবার আমি সহ গেছি। যাওয়ার পরে না ঘরে যেয়ে দেখতেছি যে মোটামুটি মানে লাভলির বাবা কিছুটা হলেও সফট আছে। আমি যেরকম মনে করছিলাম যে অনেক রেগে টেগে আছে, গেলেই হয়তো আমাকে মারবে এরকম কিছু, বাট এরকম কিছু দেখি নাই। উনি মোটামুটি অনেকটাই ভালো, তবে তিনি অনেক অসুস্থ, মানে অনেকটাই অসুস্থ, ঠিকমতো চলাফেরা করতে পারে না, মারাত্মক ধরনের অসুস্থ। পরে ওর বাড়িতে গেলাম এবং আলহামদুলিল্লাহ যাওয়ার পরে প্রায় সব কিছুই খুব সহজে ঠিক হয়ে গেল। মানে এত সহজে ঠিক হবে এইটা আমার চিন্তা ভাবনার মধ্যে ছিল না। আমি ভেবেছিলাম যে এটা অনেক হার্ড কোনো কিছুতে যাবে, অনেক বড় ধরনের সমস্যা হবে, কিন্তু না, আসলে এত বড় ধরনের কোনো সমস্যা হয়নি। অল্প সময়ের ভিতরে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবং একটা পর্যায়ে দেখা গেল যে লাভলিও আমার সাথে অনেকটা মানে হয়ে গেল, আমার কন্যাটাও বড় হচ্ছে। তখন আমি আবারও আগের মতো ওর বাবার ব্যবসা বাণিজ্য এগুলো সব কিছু দেখাশোনা করি, ওর আব্বার সাথে থাকতেছি, এবং তখন সম্পূর্ণ সব কিছু আমার উপরে। তো লাভলির আব্বা আমাকে মেনে নেওয়ার পর এবং লাভলি যখন পুনরায় আবারও প্রেগনেন্ট হয়, ওই সময়টাতে লাভলির আব্বু তখন মারা যায়, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। মানে লাভলি চলে যাওয়ার পরে উনি অনেক ধরনের আপনার মানে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এবং সেখান থেকে উনি মারা যায়। উনি মারা যাওয়ার পরে তখন আমি আবার ঢাকাতে যাইতাম, ঢাকা থেকে আসতাম, ঢাকাতেও কিছু টুকিটাকি ব্যবসা বাণিজ্য আমি চালু করি। এবং লাভলির বাবা মারা যাওয়ার পরে আমার ঘরে আরেকটা কন্যা সন্তান হয়, মানে আমার আরেকটা মেয়ে হয়। এবং 2টা মেয়ে হলে পর আমি তখন লাভলিরে বলি যে লাভলি, আমরা এখান থেকে ব্যবসাগুলোকে স্থানান্তর করে ফেলি, আমরা ঢাকার দিকে চলে যাই, ঢাকা থেকে ব্যবসা বাণিজ্য করি। পরে লাভলিও আমাকে ঢাকায় যাওয়ার জন্য অনুমতি দিল। পরে আমি, লাভলির আম্মা, আমরা 3জনেই মিলে তখন ঢাকার দিকে চলে আসি। এবং ঢাকায় আসার পরে তখন ব্যবসা বাণিজ্য আমি শুরু করি। এবং দেখলাম যে লাভলির গ্রামে যে জায়গাগুলো পড়ে আছে এগুলো তো মানুষে চাষবাস করে, মানুষ নিয়ে যায়, এই সমস্ত কোনো কিছুই তো কাজে আসে না। পরে আমি লাভলিকে বললাম যে গ্রামের জায়গাগুলো বিক্রি করে দিই, গ্রামের জায়গাগুলো বিক্রি করে আমরা ঢাকার দিকে নিয়ে আসি এবং ঢাকার দিকে এসে আমরা ব্যবসা বাণিজ্য করি। তো পরে গ্রামের জায়গাগুলো বিক্রি করলাম। বিক্রি করার পরে যে ব্যবসাগুলো শুরু করলাম এই সবই আমি আমার নামে করলাম, মানে লাভলি নামে কোনো কিছুই করলাম না। আর ও বললেও না, আমারে বললো যে তুমি তোমার নামেই করো, তোমার নামে করলেই ভালো, যেহেতু তুমি সব কিছু দেখাশোনা করবা, তুমি রাখবা, তাহলে তোমার নামেই করো। তো ওর ব্যবসা বাণিজ্য দোকানপাট যা আছে আমি সবই আমার নামে কিনে আমার নামেই করি। এবং করার পর আমি তখন ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছি, চলতেছি, ফিরতেছি। এই করতে করতে আমার ঘরে আরেকটা মেয়ে হয়, মানে লাভলি পেটে আরেকটা মেয়ে আসে। টোটালি আমার 3টা মেয়ে হয়। তো 3টা মেয়ে হয়ে যাওয়ার পরে তখন আমার 3য় মেয়েটা যখন হয় তখন আমি কোটি টাকার মালিক, এক কথায় বলতে গেলে। ঢাকাতে ট্রাভেল এজেন্সি দিলাম, এরপরে 2টা শপিং মার্কেট দিলাম। মোটামুটি অল্প সময়ের ভিতরে আমি অনেক টাকা পেয়ে যাই, মানে অনেক টাকার ব্যবসা বাণিজ্য আমি দাঁড় করাই ফেলি। তখন ধরেন আমার আর ডান বা কোনো কিছু হিসাব নাই, নিজের মতো করে চলাফেরা করতেছি। প্রতি বছর 1-2 বার দেশের বাইরে যাচ্ছি ঘোরার জন্য। এরকম করতে করতে ইন্ডিয়ান একটা মেয়ে, যার নাম হচ্ছে গিয়ে আপনার শিখা, ইন্ডিয়ান যে কলকাতার যে চ্যানেল আছে ওই চ্যানেলে ধারাবাহিক নাটকে কাজ করা একটা মেয়ের সাথে আমার দুবাইতে পরিচয় হয়। নাম হচ্ছে শিখা, কিন্তু এই মেয়ের নানুর বাড়ি হচ্ছে বাংলাদেশের বরিশালে নানুর বাড়ি, কিন্তু মেয়ের বাবা হচ্ছে কলকাতার, ওখানে বিয়ে হয়েছে মেয়ের মায়ের। তো মেয়ে আবার বাংলাদেশে সব চিনে, আমাদের ওই বরিশাল এলাকা সব কিছু চিনে। আমার মানে দুবাইতে যাওয়ার পরে মেয়েটার সাথে পরিচয় হয়। হওয়ার পরে ও তখন বললো যে ওরা ফ্যামিলি সহ সবাই মিলে কলকাতা থেকে তারা ঢাকায় চলে আসতে যাচ্ছে এবং তারা আসলে কলকাতায় থাকতে চায় না। ওইটা মুসলিম ফ্যামিলি, শিখাও মুসলমান। তো বললো যে আমরা ওইদিকে থাকবো না, আমরা ঢাকাতে সেটেল হয়ে যাবো, তুমি আমাদেরকে হেল্প করো। ও আবার বিভিন্ন অনুষ্ঠানে মানে আপনার গান গায়, আবার নৃত্য করে, বা মোটামুটি নাম করে একজন মডেল, অভিনেত্রী বলা চলে। তো এরপর আমি তখন করলাম কি যে শিখার আমি বললাম যে ঠিক আছে। পরে আমি তখন শিখার নামে
ঢাকাতে একটা ফ্ল্যাট কিনি। মানে আমি নিজেই ওকে কিনে দিই আর কি আমার তরফ থেকে, কারণ ওকে আমার ভালো লাগতো, ওর সাথে মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয় আমার ওই সময়। পরে আমি ওদেরকে ঢাকাতে একটা ফ্ল্যাট কিনে দিলাম, আমার নিজের অর্থায়নে শিখার নামে কিনি। এরপরে ও তখন ঢাকাতে চলে আসে। শিখার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে, ইভেন ইন্ডিয়ার পাসপোর্টও আছে, মানে 2 দেশের পাসপোর্ট ওর কাছে আছে। পরে দেখা গেল আমি ওকে ঢাকায় নিয়ে আসলাম। ঢাকায় আসার পর ওর আব্বা আম্মা তখন সবাই ঢাকাতে চলে আসলো, ফুল ফ্যামিলি তখন ঢাকাতে। পরে আমি ওই শিখাদের বাসায় যাচ্ছি, আবার আমার বাসায় আসতেছি, মানে 2 বাসা মিলিয়ে তখন ভালোভাবেই থাকতেছি। এরই মাঝে আমার আরেকটা মেয়ে হয়, টোটালি আমার 4টা মেয়ে হয়। আমার 4টা মেয়ে হওয়ার কিছুদিন পরে আমার শাশুড়ি হচ্ছে আপনার হার্টে করে, আপনার কি বলে, মানে প্যারালাইজড হয়ে যায় আমার শাশুড়ি প্যারালাইজড হয়ে যায়। শাশুড়ি প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে শাশুড়ি তখন বেশিরভাগই বাসায় পড়ে থাকতো। আমার মা মাঝে মাঝে আসতো, আমার মাঝে মাঝে চলে যেত। আমার ছোটো ভাইরা আমি নিজে ব্যবসা বাণিজ্য ধরাই দিছি বরিশালের ওখানে। ছোটো ভাইও লাখ লাখ টাকার ব্যবসা বাণিজ্য করতেছে। বড় বোন 2টারই বিয়ে দিছি, তো ওই বড় বোন 2 জামাইরেও ব্যবসা বাণিজ্য আমি নিজেই ধরাই দিই। সবাই তখন মোটামুটি অনেকটা ভালো অবস্থানে চলে যায়, ভালো পজিশানে চলে যায়, কারোই কোনো সমস্যা নাই, প্রত্যেকেই তার নিজের মতো করে ভালোই আছে। তো ওই অবস্থাটার মধ্যেই তখন 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পার হইতেছে। আর আমার শিখার সাথে বর্নিং সম্পর্কটা আস্তে আস্তে করে বাড়তেছে। আবার দেশ বিদেশে শু করে, বিভিন্ন অনুষ্ঠান করে, বাংলাদেশে অনেকগুলো জায়গায় হচ্ছে অনুষ্ঠান করে, বা কলকাতার নাটকে কাজ করে। বাংলাদেশি কোনো সিনেমাতে বা নাটকেওভাবেও কাজ করে না, কিন্তু কলকাতায় প্রতিনিয়ত কাজ করতো। তা আমি সবসময় ওর সাথে কলকাতায় চলে যেতাম, মানে কলকাতায় যাইতাম, ওর সাথে একসাথে থাকতাম, ওইখানে ওর সাথে ঘুরতাম ফিরতাম, এবং আমাদের মাঝে অনেক ধরনের সম্পর্ক তখন এক প্রকার হয়ে যায়। এবং সেখান থেকে আমার কাছে কেন জানি মানে ওকে ভালো লাগতে শুরু করি। ও কিন্তু আমার ফ্যামিলি সম্বন্ধে জানতো যে আমার 4টা মেয়ে আছে এবং আমার ওয়াইফ আছে, ও সব কিছু ও জানতো। এবং বহু বছর আগে বিয়ে করছি, সবই ওর জানাশোনা ছিল। এবং জানাশোনার পরে একটা পর্যায়ে ও তখন আমাকে বললো, মানে আমি ওর নিজেই অফার করলাম যে আমি তো তোমার পছন্দ করি, বা আমাদের মাঝে তো সব রকম সম্পর্কগুলোই হচ্ছে, এখন তুমি যদি রাজি থাকো তো আমি তোমাকে বিয়ে করব। তো আমাকে বললো যে মানে হঠাৎ করে ও আসলে বিয়ে করতে চায় না, কারণ বিয়ে করলে ওর কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তো ও আসলে রাজি না। এরপর আমাকে বললো যে আমি 2টো শর্তে তোমাকে বিয়ে করতে পারি। আমার প্রথম শর্ত হচ্ছে আমি না বলা পর্যন্ত তুমি বাংলাদেশ অথবা ইন্ডিয়া কাউকে জানাইতে পারবে না যে তুমি আমার হাজব্যান্ড। এটা খুব গোপনে রাখতে হবে, এটা কাউকে বলা যাবে না, বাট আমরা শুধু দুজনেই জানবো। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। এবং সেকেন্ডটা হচ্ছে মানে যেদিন তুমি সবাইকে জানাবা বা আমরা একসাথে থাকা শুরু করব, ওই দিন তোমার বড় বউ লাভলিকে তুমি ডিভোর্স করে দিবা, মানে তালাক দিয়ে দিবা। তো লাভলির যেই মানে আমি তো সমস্ত কিছু লাভলির মাধ্যমে পেয়েছি, আমার দোকানপাট, ব্যবসা বাণিজ্য যাই কিছু আছে আমার সবই তো লাভলির দেওয়া। তো এগুলো তো আর আবার শিখা জানেন, আমি শিখার কাছে তো আর এসব বলি নাই। পরে আমি শিখার প্রতি এতটাই দুর্বল হয়ে, যত মডেল ছিল হট টাইপের জামা পরতো, ওয়েস্টার্ন জামা পরতো, ফিটিং ফাটাং ড্রেস পরতো, বিভিন্ন মেকআপ টেকআপ নিত, মানে আমি ওর জন্য টোটালি পাগল হয়ে যাই। ও রূপের আগুন আমি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাই, মানে জ্বলে যাই। তো এরপরে দেখা গেলো যে আমি ওর 2টো শর্তই মেনে নিলাম। 2টো শর্ত মেনে নেওয়ার পরে বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের নিয়ম অনুযায়ী তখন আমাকে বিয়ে করে। 10 লক্ষ টাকা কাবিনে তখন আমাদের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে ও তখন আমার সাথে ভালোভাবেই আছে, আমার সাথে চলাফেরা করে, এখানে ওইখানে যায়, এবং আমার ওয়াইফও কিন্তু কোনো কিছু মনে করে না। লাভলি তার মেয়েরাও বড় হয়ে গেছে। তখন আমার বড় মেয়ে লিজা প্রায় আপনার মানে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আর কি। ও তখনই প্রায় বিয়ের বয়স, লিজার প্রায় বিয়ের বয়স হয়ে গেছে আমার বড় মেয়ের। এবং ও ইতিমধ্যে হচ্ছে অনার্সে পড়তেছে, তো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। তো আমার মেয়েটাও তখন বড় হয়ে গেছে, এই জন্য আমার ওয়াইফ আর কোনো কিছু মনে করে না যে আমি কই যাই, কী করি না করি, সব ওর কোনো কিছু যায় আসে না। ও তখন ওর মতো করেই আছে। তো আমি তখন শিখারে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি, ঘুরতেছি ফিরতেছি, এবং শিখে ইভেন আমাদের বাসায় আসতেছে। এরকম করে প্রায় আমি শিখের সাথে প্রায় 5 থেকে 6 বছর মতো সম্পর্ক থাকে। এবং 5-6 বছর ওর সাথে আমি প্রায় 10টা দেশের মতো দেশের বাইরে ট্যুর করেছি, বিভিন্ন হোটেলে থেকেছি, খেয়েছি, মানে সব কিছু মোটামুটি ভালোভাবেই চলে। এবং আমরা কিন্তু বিয়েও করে ফেলি ইতিমধ্যে। এবং বিয়ে করার পরে কিন্তু আমি এইভাবে চলাফেরা করি, বাট এগুলো বাইরের কাউরে জানতে দেয় না, বাইরের কোনো লোকদেরকে বলি না, আমরা শুধু নিজেদের মতো করে আসি। এরকম করে প্রায় 5-6 বছর পরে লিজা হঠাৎ করে সিদ্ধান্ত নিল, মানে শিখা হঠাৎ করে সিদ্ধান্ত নিল ভেবে নিবে। আমার বলে আমি বাচ্চা নিব, কিন্তু এখন তুমি তোমার আগের বউকে ডিভোর্স করে দাও, আমাকে বলে। আমি তখন শিখারে বুঝালাম যে দেখো আমার আগের বউ তো বুড়ো হয়ে গেছে, ওর তো বয়স হয়ে গেছে, ওর তো আগের মতো কোনো কিছুই নেই। আর এরই মাঝে আমার শাশুড়িও কিন্তু মারা যায়, আমার শাশুড়িও মারা যায়, আমার মাও মারা যায়, ওরা দুজনেই মারা যায়। তো পরিবারের মধ্যে তখন আর কেউই রইল না। আমি তখন বললাম যে দেখো শিখা, আমার ওয়াইফ তো বুড়ো হয়ে গেছে, ওর তো এমনিই শরীরের কোনো কিছু নাই, তো ওর ডিভোর্স দেওয়া আর তালাক দেওয়ার মাঝে তো কোনো কিছু পার্থক্য নেই, ছেড়ে দেওয়া ধরে রাখা এইসবের মাঝে তো কোনো পার্থক্য নেই, আমি তো তোমার সাথেই থাকতেছি, আফটার অল আমি তোমার সাথেই থাকবো, তুমি আমার ওয়াইফ, মানে ওকে আমি ওর মতো করে রেখে দিই, তুমি আমার সাথে তোমার মতো করে থাকো। ও
ও তখন বলে যে না, আমি এতদিন হয়তো আমার কেরিয়ার নিয়ে চিন্তা করেছি বা কেরিয়ারের পিছনে দৌড়াইছি, এই জন্য হয়তো আমি তোমাকে ওভাবে টাইম দিই নাই, বা তুমি তোমার মতো চলেছো, আমি কোনো বাধা দিই নাই, বাট এখন থেকে আর এটা হবে না। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে মানে আমাকে যেহেতু বিয়ে করছো, তো এখন তোমাকে আমার সাথেই থাকতে হবে, ওকে তোমার ডিভোর্স করে দিতে হবে। তাই বললাম আমি ওরে ডিভোর্স করে দিলে আমার মেয়েগুলোর কী হবে? বলে মেয়েগুলো মেয়েদের মতো থাকবে, ওদের সাথে প্রয়োজনে তুমি যোগাযোগ রাখবা এবং প্রয়োজন না হলে রাখবা না, ওইটা নেসেসারি না, কিন্তু তোমাকে ওকে তালাক করে দিতেই হবে, ওইটা হচ্ছে মূল কথা। এখন আমি এই বয়সে মানে বুঝতে পারতেছিলাম না কী করবো। একে তো ধরেন শিখারে ছাড়তে পারি না, ওর প্রেমের আগুনে আমি পুরোই পুড়ে যাচ্ছি, আর এদিক দিয়ে আমি লাভলির সাথে মানে শিখারে আমার ফুললি পেতে হলে লাভলিকে ছাড়তে হবে। অনেক দিন পর্যন্ত, প্রায় আপনার 1-1.5 মাস পর্যন্ত আমি এটা ঘুরাইলাম শিখারে যে একটু অপেক্ষা করো, আমি ছেড়ে দিব, একটু অপেক্ষা করো। মানে কেমনে ছাড়বো, এটা তো আমার বিবেকেই দিচ্ছে না যে আমি ওরা কীভাবে ছেড়ে দিব বা কী আসো বিষয়, এটা তো আসলে সম্ভব না। একটা সময় শিখা প্রায় অপেক্ষা করলো অনেকগুলো দিন। অপেক্ষা করার পরও আমাকে একদিন মানে আমাকে রেস্টুরেন্টে ডাইকা বলতেছে, মানে পার্টি ক্লাবে ডেকে বলতেছে যে দেখো ইয়াসিন, আমি জানি যে তুমি তোমার বড় বউ লাভলিকে ভালোবেসে বিয়ে করেছো এবং বউর সাথে তোমার অনেক ভালো বর্নিং, অনেক ভালো সম্পর্ক, তুমি তোমার বড় বউকে ছাড়তে পারবা না এবং তোমার বড় বউকে ছেড়ে দেওয়া তোমার জন্য পসিবল না। সো আমি তোমাকে মানে চাই যে তুমি আমাকে ছেড়ে দাও, মানে আমাদের মাঝে তালাকটা হয়ে যাক, এবং আমাকে তোমার ওই যে 10 লাখ টাকা আমি তোমার কাছ থেকে মানে যেটা বলে কাবিনের টাকা, সেটাও আমি চাই না, তুমি জাস্ট আমাকে তালাক দিয়ে দাও, আমি অন্য কোথাও বিয়ে করে ফেলি, সো তুমি তোমার আগের বউ আর বাচ্চাদেরকে নিয়ে থাকো। তাহলে আমি বললাম যে দেখো, আমি তো তোমারে ভালোবাসি, আমার দ্বারা যেটা কখনোই সম্ভব না আমার তোমাকে ছেড়ে দেওয়া। আমাকে বলে যে না, তুমি তো 2 নৌকায় পা রাখতে পারবা না, হয় তোমাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে মেনে নিতে হবে, অন্যথায় তোমাকে তোমার ওয়াইফকে মেনে নিতে হবে, দুজন থেকে একজনকে তোমার চুজ করতে হবে, তুমি তো দুজনের সাথে সংসার করতে পারবা না। পরে আমি বললাম যে দেখো, এটা কি বলতেছো, এই সময়তে আমি কি করবো আমি না বুঝতে পারতেছি না, এবং ইতিমধ্যে আমার বড় মেয়েটার পড়াশোনা শেষ হলো, ও জবের জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করতেছে, তা এখন এই অবস্থার মধ্যে আমি তো এটা মানে ও আমাকে বলে যে দেখো প্লিজ, মানে এটা যদি করতে পারো তাহলে করো, অন্যথায় আমাকে তুমি ছেড়ে দাও। তখন ভাই আমি না পারতেছি লাভলিরে ছাড়তে, না পারতেছি লিজারে মানে শিখারে ছাড়তে, মানে আমি তখন এমন একটা অবস্থা যে আমি সারা রাত দিন ভর আমি বারে পড়ে থাকি, নেশার জগতে আমি ডুবে যাই। আমার ব্যবসা বাণিজ্য এগুলো সব কিছু তখন শিখে দেখাশোনা করতো। আমার কোনো মেয়েরা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে নিতাম না, লাভলিরেও দিতাম না, সব শিখাই দেখতো, এবং অনেকেই জানতো যে শিখা আমার পিএস বা আমার সাথেই আছে, এটা অনেকেই মনে করতো। এরকম করতে করতে আমি একটা সময় শিখারে এটাও বললাম যে চলো আমি প্রয়োজনে দেশের বাইরে চলে যাই, ইউরোপ, আমেরিকা, কানাডার কোনো একটা উন্নত দেশে আমি তোমাকে সেটেল করাই দিই, তুমি ওই দেশের মধ্যে থাকো, এরপরে না হয়। ও আমাকে বলে যে না, আমি তোমাকে বিয়ে করার পর মানে আমি যেহেতু তোমাকে বিয়ে করছি, তোমার লাইফে অনলি আমি থাকবো, তোমার লাইফে আমি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, সে বুড়ি হোক, সে সুন্দর হোক, সে কালো হোক, সে যেমনই হোক। তো দেখা যায় আমি লাস্ট কয়েক বছর কিন্তু আমার ওয়াইফের সাথে আমি থাকিই না, মানে লাভলির সাথে আমি থাকিই না। লাভলি তার মেয়েদেরকে নিয়ে, মেয়েদের পড়াশোনা নিয়ে, ও তখন ওদের মেয়ে ওর মতো করেই আছে, আমি শিখার সাথেই থাকতেছি, মানে ওর সাথেই থাকি। এরপরও শিখা মানে না এবং না মানার পরে আমি ভাবলাম যে এখন লাভলিরে কীভাবে বিদায় করব। মানে বিদায় করার তো একটা ওয়ে লাগবে, মানে বিদায় তো করতে হবে। পরে যে কোনো কারণে মানে নাথিং একটা বিষয় না, আমি লাভলির সাথে ঝগড়া লেগে গেলাম, এবং ঝগড়া লেগে আমি আমার বড় মেয়ের সামনেই লাভলিরে 3 তালাক দিয়ে দিলাম। মানে একটা সিম্পল ছোট একটা বিষয় নিয়ে 3 তালাক দিয়ে দিছি, এবং এই 3 তালাক দেওয়ার পরেই তো জায়গায় লাভলি আপনার জ্ঞান হারায় ফেলছে, জায়গায় অজ্ঞান হয়ে গেছে এবং চিৎকার দিয়ে উঠছে, এবং আমার মেয়েও তখন চিৎকার দিয়ে উঠছে। পরে আমি হুজুরের সাথে আলোচনা করলাম, আমি বললাম যে আমি তো তালাক দিয়ে দিয়েছি, হুজুর বলে এটা তালাক হয়ে গেছে। তা আমি তখন আমার বড় মেয়ে লিজারে বলতেছি যেহেতু তালাক হয়েই গেছে, তাই আমি তো আম্মাকে তালাক দিয়ে দিব। লিজা তখন আমার পা চেপে ধরে যে আব্বা তুমি এই কাজটা করো না, তুমি এই বয়সে এই কাজটা করো না, হুজুরকে বলো যে এখন কীভাবে তুমি আম্মার সাথে অ্যাডজাস্ট হইতে পারো, আম্মুর সাথে কীভাবে অ্যাডজাস্ট হওয়া যায়, মানে ইসলাম শরিয়া মোতাবেক কীভাবে অ্যাডজাস্ট হওয়া যায়, তুমি ওইটা করো। আমি বললাম যে না, আমি আর তোমার আম্মুর সাথে থাকতে চাই না, আমি চাই আমাদের ডিভোর্স হয়ে যাক। মানে ওই রকমভাবে ঝগড়া করে আমি তখন একে তো মুখে দিয়ে দিলাম, এবং এরপরে আমি তাকে লিখিতভাবে তালাক প্রদান করলাম। এখন লিখিত তালাক প্রদান করার পরে আমার ওয়াইফ কিন্তু ওর আবার নানুর বাড়ির অবস্থা অনেক ভালো, মানে লাভলির নানুর বাড়ির অবস্থা বরিশালে খুব ভালো অবস্থানে আছে। এর মামারা মিলে, এর যে আত্মীয় স্বজন আছে তারা মিলে তখন আমার নামে মামলা দিল, বিভিন্ন কয়েকটা হিসাব মিলিয়ে মামলা দিল, এবং মামলাগুলো দেওয়ার পর আমি তখন আত্মগোপনে চলে গেলাম, মানে লুকিয়ে গেলাম। সে সময়তে শিখে সম্পূর্ণভাবে আমার ব্যবসা বাণিজ্য যা আছে আমি সব কিছু শিখারে বসাই দিলাম, যে আমার দোকানপাট ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু শিখে দেখাশোনা করতেছে। আমি ওরে ম্যান পাওয়ার দিয়ে গেলাম, আমি ম্যান পাওয়ার দিয়ে আমি তখন আলাদাভাবে সরে গেলাম, আত্মগোপনে চলে গেলাম। তখন আমার নামে অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে, এই মামলা সেই মামলা, অনেকগুলো মামলা দিয়ে দিল। ওর এক মানে লাভলির এক মামা আছে, অনেক বয়স্ক মানুষ, এই বুইরা তখন আমার নামে মামলাগুলো দায়ের করলো, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে আমি বাংলাদেশের বাইরে পর্যন্ত চলে গেছি।
বাইরে যাওয়ার পরে প্রায় 1.5 বছর মতো আমি বাইরে ছিলাম। 1.5 বছর মতো বাইরে ছিলাম এবং 1.5 বছর বাইরে থাকার পরে 1.5 বছর পরে তখন এই 1.5 বছরের মধ্যে কিন্তু শিখা সব কিছু দেখাশোনা করতেছে, মানে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু, আমার মামলাগুলো শিখা ডিল করতেছে। 1.5 বছর পরে মোটামুটি সব কিছু ঠিকঠাক হলো, আমি তখন দেশে আসছি এবং দেশে আসার পরে শিখা আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিল, সম্পূর্ণভাবে আমাকে অ্যাপোর্ট দিল, আমাকে মানে ওর সাথে রাখলো। ওই আমার মানে আমি ওই আমার সব কিছু ধরে রাখছে ব্যবসা বাণিজ্য, তা নাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যেত, আমার কোনো কিছুই থাকতো না, সমস্ত কিছু সবই ধ্বংস হয়ে যেত। এই শিখা সব কিছু ধরে রাখছে, ওর মতো করে ব্যবসা বাণিজ্য করতেছে, দোকানপাট দেখাশোনা করতেছে। আমি তখন আর ব্যবসায় ফোকাস দিলাম না, আমি আমার মতো করেই শিখার সাথে পড়ে আছি। এই যে আমি 1.5 বছর দেশে ছিলাম না, 1.5 বছর পরে আমি যখন আসলাম, আসার পরে আমি যেটা খেয়াল করে দেখলাম যে শিখা আমার ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করতেছে, তারই ফাঁকে ফাঁকে শিখা জানি কেমন অন্য কারোর সাথে মিশতেছে, মানে আমার কাছে যেটা মনে হলো আর কি, যে অন্য কোনো লোকের সাথে মিশতেছে এবং অন্য কোনো লোকের সাথে ওর একটা পরকীয়া আছে। মানে আমি যে 1.5 বছর দেশে ছিলাম না, ওই সময়টাতেও কারো কারোর সাথে জড়িয়ে যায়, এরকম একটা সন্দেহ তখন আমার মনে আসে। এবং এই সন্দেহ মনে আসার পর থেকেই আমি তখন ভাবলাম যে কি করা যায়, ওরে কীভাবে কী করতে পারি। এবং এরকম করতে করতে একদিন হঠাৎ করে মোবাইল ফোনটা মানে ও লক করতে ভুলে গেছিলো, মোবাইলের সিকিউরিটি লক ছিল, ওইটাও করতে ভুলে গেছে নাকি জানি না, ইউটিউবে ভিডিও দেখতেছিল। ওই সময়ের ভিতরে হঠাৎ করে ফোনটা আমি তখন হাতে নিলাম এবং হাতে নেওয়ার পরে আমি তখন এই ফোনের ভিতরে কিছু জিনিস দেখতে পাই, এবং এই জিনিসগুলো দেখার পরে মানে আমি জাস্ট আতকে উঠি যে এটা কি, মানে একটা লোকের সাথে ওরা এমন কিছু অন্তরঙ্গ ছবি দেখি যেটা আসলে মেনে নেওয়া সম্ভব না আর কি আমার একজন হাজব্যান্ডের জন্য। তা আমি চিন্তা করলাম যে ওইটা আমারে ঠকাইলো, ওর কারণে আমি লাভলিরে হারাইলাম, আর ও নিজেই তো আমার সাথে বেইমানি করলো। তা আমি ওরা আর কোনো কিছু বুঝতে দিলাম না যে আমি এগুলো ধরছি বা ওরা এগুলো ধরে ফেলছে, আমি এগুলো ওরে বুঝতে দিলাম না। ভাবলাম যে আস্তে আস্তে ওকে ঠিক করে ফেলা যায় কিনা, বা ওই পথ থেকে ফিরিয়ে আনা যায় কিনা। বাট অনেকগুলো দিন আমি ট্রাই করলাম, কোনোভাবেই কোনো কিছু কাজ হলো না। আমি ওকে ওই খারাপ রাস্তা থেকে, খারাপ পথ থেকে ফিরে আনতে পারলাম না। ও দিন যত সামনের দিকে যাচ্ছে ওই জিনিসগুলোর উপরে আরও ঝুঁকে যাচ্ছে। অ্যান্ড একটা পর্যায়ে আমি দেখলাম যে না, ওর সাথে আসলে আমার সংসার হবে না। প্রতিদিনই ঝগড়াঝাটি, মারামারি, ফাইটিং, মানে প্রচণ্ড রকমের ঝামেলা হচ্ছে। এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, লাভলির সাথে কিন্তু আমার ঝগড়াটা হয়েছে সন্তান নিয়ে। যে আমি লাভলিরে বলছি আমার তো ছেলে লাগবে, তোমার তো কোনো ছেলে হয় না, তোমার 4টা মেয়ে, একটা ছেলে না হলে আমি কিভাবে হবে, আমার ব্যবসা বাণিজ্যকে দেখাশোনা করবে, আমি ছেলের জন্য আরেকটা বিয়ে করব। ওইটা বলাতেই কিন্তু লাভলির সাথে আমার ঝগড়াটা লাগে, লাভলি আমাকে বিয়ে করতে দিবে না। ওইখান থেকেই কিন্তু ঝগড়া হয় আর কি, ছোটোখাটো ওই বিষয়টা নিয়ে ঝগড়া এবং সেখান থেকে ডিভোর্স। যাই হোক, এরপরে আমি লাভলির কোনো খবর পাইনি। দেশে আসার পরেও জানতে পারি যে ও চলে গেছে, আপনার বরিশালে চলে গেছে, ওইদিকে তারা চলে গেছে, এখানে তারা কেউই নেই, আমার মেয়েগুলো নিয়ে চলে গেছে। আমার 4টা মেয়ে ছিল, লিজা, লিফি, এরপর হচ্ছে লামিয়া, তার ছোটো মেয়েটার নাম ছিল হচ্ছে লুনা। তো শুনতে পারছি আমার মেয়েগুলোর নিয়ে গেছে বা ওগুলোর বিয়ে শাদী হয়ে গেছে, এরকমও জানতে পারছি। বাট আমি কারোর সাথে কোনো কথাবার্তা বলি না, বাট শিখা যখন আমাকে এইভাবে ছেঁকা দিল বা আমার সাথে এইভাবে বেইমানি করলো, ওই সময়টাতে আমি তখন ভেবে নিলাম যে না, জীবনে একা থাকাই ভালো। আমি আমার জীবনে ভুল করছি, আমার লাইফে লাভলি বেটার ছিল। আমি যে তোকে ছেড়ে দিয়ে শিখার হাত ধরছি, শিখা আমার সাথে বেইমানি, শিখাকেও রাখবো না। এবার আমি 10 লক্ষ টাকা ঠিকই আমার ব্যবসা বাণিজ্যগুলো আমি তখন নিজে দেখাশোনা করে ওরা কোনো ব্যবসা বাণিজ্যতে বসাই না, সব কিছুতে করে সরাই দিলাম। এবং সেই টাইমটাতে আমি তখন ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করি এবং 10 লাখ টাকা দিয়ে আমি তখন ঠিক লাভলিকে যেভাবে তালাক দিলাম, শিখার আমি একইভাবে তালাক দিয়ে দেওয়ার পরেও তখন ওর মতো করে তালাক দিয়ে আমি আমার বাসা থেকে বের করে দিচ্ছি। তো এর অনেক দিন পরে, প্রায় ওরে তালাক দেওয়ার প্রায় 2 থেকে 3 মাস পরে একদিন ওর বাবা ওরে আমাদের বাসায় দাওয়াত দিছে, প্রায় 3 মাস পরে। এই 3 মাস কিন্তু আমি ব্যবসা বাণিজ্য করি, ঠিকঠাক মতো চলাফেরা করি, খারাপ কোনো কিছু আর আমার মাঝে নাই। 3 মাস পর ওর বাবা একদিন দাওয়াত দিল আমাকে। দাওয়াত দেওয়ার পরে মানে আমি যাব না, মানে এরকম একটা প্ল্যানিং করছি আমি যাব না। পরে শিখাও আমারে ফোন দিছে, দিয়ে বলতেছে তুমি আসো। তারপর আমাদের মাঝে ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, কেন যাবো। এরপরেও গেছি, যাওয়ার পর ও কী করলো, ওর বাবা মায়ের সামনে আমার পা চেপে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। আমার পা ধরে কান্না করতেছে যে তুমি আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করছি, অপরাধ করছি এবং আমি চরম লেভেলের ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমরা একসাথে সংসার করবো, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা ডিভোর্সের পরে, মানে তালাকের পরে। আমি তখন বললাম যে না, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। পরে ওর বাবা মা আমাকে বুঝাইলো যে যা হবার তা হয়েছে, তুমি ওরে মেনে নাও। কিন্তু ওরে ভাই, আমি এমন কিছু জিনিস দেখছি, কি বলবো ভাই, এরপরে আর ওকে মেনে নাও আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। পরে ওর বাবা বলে যে ঠিক আছে, ওর বাবার সাথে এগুলো নিয়ে আমাদের কথাবার্তা বলতে হতে রাত্র প্রায় 11:30 12টার মতো বেজে গেছে। আমি কিন্তু আবার গাড়ি নিয়ে আসি না, আমার নিজের গাড়ি আছে, বাট আমি গাড়ি দিয়ে আসি, আমি সিএনজি দিয়ে আসছিলাম।
পরে শিখার বাবা বলতেছে একটা কাজ করো, অনেক তো রাত হয়ে গেল, আজকে রাতটা তুমি থেকে যাও, কালকে সকালে না হলে চলে যাবা। আমি তখন বললাম যে না, আমি রাতে থাকবো না, কারণ আমার কেন জানি মন বলতেছিল যে রাতে এখানে থাকলে একটা ঝামেলা হতে পারে। তো রাতের বেলায় আমি তখন করলাম কি যে ঠিক আছে, আমি তখন রাতে যেহেতু এরকম করুনি বলতেছে, একটা পর্যায়ে নিজের মনের অমতে মানে নিজের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি তখন একটা রাত ওখানে থেকে গেলাম। তো রাতে থেকে গেলাম, অনেক রাতে আমার দরজায় এসে কে জানি নক করতেছে, দরজা এরকম করে টোকা মারতেছে। মানে আমি দরজাটা না খুললেই মনে হয় আমার জীবনে সবচেয়ে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। পরে আমি কি দরজা খোঁচাইতেছে, আমি তখন অনেকক্ষণ ধরে দরজা খুলছি, খুলে দেখি যে শিখা দাঁড়ায় আছে একটা অন্যরকম পোশাক পরা। পরে আমি বললাম যে তুমি কেন এখানে? পরে আমার আমি ওখানে আমাকে জড়াই ধরে এবং ধরার পরে ও একরকম জোর করে আমাকে দর্শন করে, বিষয়টা এরকম আর কি, শারীরিক সম্পর্ক হওয়ার পরেই ও তখন বেরিয়ে যায়, ফজরের কিছুক্ষণ আগে ও তখন বেরিয়ে যায়, আমার রুম থেকে চলে যায় এবং ও বলেছে ওর সাথে এটাই আমার শেষ সম্পর্ক, আর আমাদের মাঝে কিছুই হবে না, ও কালকে ওর বাবারে বলবে ওর জন্য ছেলে দেখার জন্য অন্য কোথাও বিয়ে করে ফেলবে। ওদের বাসা থেকে আমি বের হবো আর কি, ওই সময়টাতে ধরেন আপনার 10টার দিকে নাস্তা করছে, নাস্তা করে বের হয়েছি, বের হওয়ার পরে ওর বাবাই আমাকে একটা গাড়ি ঠিক করে দিল, ওদের নিজেদের গাড়ি কিনা জানেন, একটা প্রাইভেট কার দিল, ওইটাতে আমি যাচ্ছি এবং ওই যাওয়ার পথে আমাকে পুলিশে ধরে ফেলে। পুলিশে ধরে ওইখান থেকে আমাকে বলতেছে আপনার নামে গতকাল রাতে মামলা করা হয়েছে, একটা দর্শন মামলা, আপনার মামলার বাদী হচ্ছে শিখা। আমি বললাম কী বলেন আপনি? বলে হ্যাঁ। ওইখান থেকে কবে মামলা হলো, কবে ওয়ারেন্ট বেরোলো, কবে কী হলো আমি জানি না, এক রাতের মধ্যে মামলা, কয়েক ঘন্টার মধ্যে আমাকে ধরে ফেলছে। ওইখান থেকে ধরে আমাকে জেলে তখন নিয়ে গেল এবং জেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তারের রিপোর্ট বের করলো এবং ও তখন রিপোর্ট বের করে দিল যে ওর সাথে আমার এই ধরনের সম্পর্ক হয়েছে এবং আমি ওকে দর্শন করছি। ওর বাবা মা তখন সাক্ষী দিল, ওর বাবা মার মূল সাক্ষী, এবং তারা বলে যে জোর করে আমি তারা ঘরের ভিতর নিয়ে যাই এবং তারা দরজা ধাক্কায় এবং একটা পর্যায়ে এমনভাবে মামলাটা সাজানো হয়ে যায় ভাই, পুরো সিনেমার গল্প ফেল, সিনেমা ফেল হয়ে যাবে এরকম করে তখন গল্পটা সাজায়। এই গল্পটা সাজিয়ে তখন আমাকে ফাঁসাই দিল। আমাকে ফাঁসাই দেওয়ার পরে আমার নামে মামলা দায়ের করলো এবং একটা মামলা দিয়ে আমাকে জেলে নিয়ে আমার নামে আরও অসংখ্য মামলা দিয়ে দিল এবং ওর বাবা, ওর মা, ও সবাই মিলে তখন আমার পিছনে পড়ে গেল। তখন আমার আর কেউ নেই, আমাকে যে সাপোর্ট করবে আর কেউ নেই। অনেকগুলো মামলা, কোথায় ধরেন আপনার সিরাজগঞ্জ কোন মানুষ মারা গেছে সেই মামলার মার্ডার আসামি আমি, ওই মামলার মার্ডার আসামি আমি, ওই কোন জায়গায় সিলেটে কে মারা গেছে ওই মামলার মার্ডার, এরকম করে অনেকগুলো শুধু মার্ডার মামলায় আমার নামে দিল। একদিন দুই দিন নয়, টানা প্রায় 12টা বৎসর, আমার জীবনের 12টা বৎসর এক যোগ আমি জেলে থাকি এবং এক যোগ পরে আমি যখন বেরিয়ে আসি জেল থেকে, আপনাকে কি বলবো, আমার তখন আর আমি নেই। বেরিয়ে আসার পরে আমি দেখলাম যে আমার যা কিছু আছে সব কিছুই বোকদখল হয়ে গেল, সব কিছুই বিক্রি করে ফেললো, আমার কিছুই নেই। আমি তখন একেবারে শূন্য। শিখা তখন ওর ফ্যামিলি নিয়ে বিদেশে সেটেল হয়ে গেছে, আমার ব্যবসা বাণিজ্য, আমার দোকানপাট, আমার জায়গা সব ও নিজের নামে কীভাবে নিল, কীভাবে দলিল হলো, কীভাবে গেলো আমি জানি না। আমি তখন রাস্তায় ঘুরতেছি, যারা আমার আপন কাছের মানুষ অনেকের কাছে যোগাযোগ করি, ওদের কাছে সাহায্য সহযোগিতা চাই, কেউ আমাকে কোনো রকম সাহায্য সহযোগিতা করে না। আমি কোটি টাকার মালিক ছিলাম। আমি আপনাদের কি বলবো, এখানে আরেকটা বিষয় আমি ওখানে মিসিং করে গেছি। লাভলির ফোনের ভিতরে আমি এরকমও জিনিস পাইছি যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তো এরকম করে তারপরে হলো কি, ধরেন আমি এরকম করে রাস্তাঘাটে ঘুরতেছি, চলাফেরা করতেছি, ও আর নাই, ও দেশে নাই। অনেক দিন পরে আমি তখন করলাম কি, একটা কমিউনিটি সেন্টারে চাকরি নিছি, এই অবস্থার মধ্যে একটা কমিউনিটি সেন্টারে চাকরি নিছি, একটা কমিউনিটি সেন্টারে চাকরি করতেছি। তো ওইখানে চাকরি করা অবস্থায় আমি ওর মোবাইলে যে লোকটার সাথে ওর সম্পর্ক ছিল, ওই লোকটাকে আমি একদিন দেখি, একজন ব্যবসায়ীকে, মোটামুটি ভালো মানের ব্যবসায়িক উনি এবং পরিচিত একটা মানুষ, ওনারা আমি দেখতে পাই। ওনারা দেখার পরে সরাসরি দেখি, দেখা হওয়ার পরে আমি লোকটার কথা বলি এবং কথা বলার পরে শিখার বিষয়ে জিজ্ঞেস করি। পরে উনি কান্না করতেছে, আমি যখন ওনাকে শিখার বিষয়ে জিজ্ঞেস করি উনি কান্না করতেছে। উনি জানেন যে শিখা আমার ওয়াইফ ছিল বা আমি তার হাজব্যান্ড ছিলাম, এটা উনি জানেই না। এবং ওই লোকের কাছ থেকে জানতে পারি যে উনি প্রতিনিয়ত এখনও শিখার জন্য টাকা পাঠায় বাংলাদেশ থেকে। এখানে এই লোকটার সাথে মিশতে আমার অনেক সময় লাগে, এই কথাগুলো আমি ধরেই কিন্তু বের করতে পারি না, একটু সময় লাগে, এগুলো আমি আস্তে আস্তে বলি। তো এই লোকটার মাধ্যমে আমি জানতে পারি উনি এখনও শিখার জন্য মাসে মাসে বিদেশে টাকা পাঠায়। আমি জিজ্ঞেস করলাম কারণ, উনি বলে যে কারণ হচ্ছে এইটা, ওনার সাথে শিখার যে শারীরিক সম্পর্ক হয়েছে প্রত্যেকটা ভিডিও শিখা ভিডিও করছে
এবং এই ভিডিওগুলো শিখে রেখে দিয়েছে ওর কাছে, এবং এই লোকটাকে বলে যেগুলো আমি আপনার ওয়াইফকে দিব এবং সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো ছেড়ে দিব। সেই লোকটা একজন সম্মানিত ব্যবসায়িক পয়সাওয়ালা মানুষ, সে তার নিজের মান সম্মান রক্ষাতে প্রতি মাসে ওর কাছে টাকা পাঠায় আর ওর কাছে হাত জোর করে ক্ষমা চায় যে আমাকে মাফ করো। তো এই লোকটা আমাকে তখন বললো যে ভাই দেখেন কোনো না কোনোভাবে আমাকে রক্ষা করা যায় কি না। তারপর আমি একজন সাইবার টিমের একজন সহযোগী আছে পরিচিত, ওনার সহযোগিতা নিলাম যে ওর মোবাইলটা হ্যাকিং করার জন্য। তো ওর হোয়াটসঅ্যাপটা আমি তখন হ্যাক করতে পারি, যে কোনোভাবেই হোক হোয়াটসঅ্যাপটা আমি তখন হ্যাক করি, মানে ওনার সহযোগিতা, উনি আমাকে হেল্প করে দুজনে মিলে। এবং হোয়াটসঅ্যাপটা হ্যাকিং করার পরে আমি দেখতে পাই যে শুধু এই লোক নয়, একজন আলেম ও একজন হুজুর আছে নাম করা বক্তা, সেই লোক পর্যন্ত তাকে টাকা পাঠাচ্ছে। এই লোকটাও তাকে টাকা পাঠাচ্ছে, আরেকটা লোক আছে তাকে টাকা পাঠাচ্ছে। 3জন লোক সে মানে অলরেডি বন্দি করে রাখছে। এবং আমি ওই হুজুরের সাথে আলোচনা করে জানতে পারি একই ঘটনা, ওভাবে হুজুরকেও ব্ল্যাকমেল করে রাখছে ভিডিও করে, এই লোককেও ভিডিও করে ব্ল্যাকমেল করছে। আরেকটা লোক আছে তার বাড়ি চিটংয়ে, তারাও সেইভাবে ব্ল্যাকমেল করে রাখছে। মানে যাদের সাথে শুধু আমি 4টা পাইছি, হয়তো আরও থাকতে পারে, কারণ হোয়াটসঅ্যাপের সব ইনফরমেশন তো আমি আর বের করতে পারি নাই। হোয়াটসঅ্যাপ হ্যাকিং করা তো অনেক সহজ, মানে অনেক কঠিন ব্যাপার, এটা তত সহজ না। তারপরেও যতটুকু আমি করতে পারছি, যাদের সাথে আলোচনা করছি আমি 3জন পাইছি, এবং 3জন ওর জন্য টাকা পাঠায় আর প্রতিদিন ওর কাছে ক্ষমা চায় যে আমাদেরকে মাফ করে দাও, তুমি তো একটা ভালো লাইফে চলে গেছো, ওইখানে থাকো, আমাদেরকে মাফ করো, আমাদেরকে পরিবার নিয়ে থাকতে দাও। কিন্তু সে তাদেরকে পরিবার নিয়ে থাকতে দিচ্ছে না। যখনই টাকার দরকার হয় ও তাদেরকে চাপ দেয়, 2 লাখ 5 লাখ যা লাগে ও টাকা নিতেছে, এবং ওর মতো করে ওর ফ্যামিলিকে নিয়ে ও বিদেশের মাটিতে রাজকীয় জীবনযাপন করতেছে। আর আমার তো এখানে কোনো বেলই নাই, মানে আমি যাদেরকে দেখলাম সেখানে আমার কাছে মনে হলো জানা আমি মানে কি বলে আপনার পুঁটি মাছ, আমার এখানে কোনো ভ্যালুই নাই, কোনো বেলই নাই। পরে এভাবে আরও অনেকগুলো মাস পেরিয়ে গেল, যাওয়ার পর আমি তখন একটা কমিউনিটি সেন্টারে চাকরি নিয়েছি। তো একটা কমিউনিটি সেন্টারে চাকরি করতেছি, এইভাবে কমিউনিটি সেন্টারে চাকরি করতে করতে একদিন হলো কি একটা বিয়ের অনুষ্ঠানের মানে ইনভিটেশন মানে দাওয়াত পাইছি। আমি কমিউনিটি সেন্টারে খাবার সার্ভ করতাম। তো একটা বিয়ের অনুষ্ঠানের আমার তো তখন মানে বয়স হয়ে যায়, এরপর ওই লোকেরা মানে রাখে আমাকে কাজে, আমার সহানুভূতি দেখে বা আমার খারাপ লাগা দেখে তারা রাখে। পরে একটা জায়গার ভিতরে আমি তখন কাজ পাই, মানে করি আপনার একটা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ওইখানে যাই, মানে আমরা বাইরে থেকে আর কি ওদেরকে হেল্প করার জন্য যাই কমিউনিটি সেন্টারে। পরে ওইখানে যাওয়ার পরে বিয়ের অনুষ্ঠানের ভিতরে আমি খাবার সার্ভ করতে গিয়ে আমি হঠাৎ করে দেখতে পাই যে ওই বিয়েটা আমার একেবারে ছোট মেয়ে লুনার। আমার মেয়েটা বসে আছে। আমি তখন ওরে দেখার পরে আমি তখন লোকগুলারে বললাম, আমার সাথে যারা গেছে, যে ভাই আমি এখানে কাজ করতে পারবো না। আমি তখন মুখের মধ্যে গামছা পেঁচাই ফেললাম, মাস্ক পরে ফেললাম। পরে আমার মেয়ের বিয়ে, আমার একেবারে ছোটো মেয়ের বিয়ে, স্টেজের ভিতরে আমার বড় মেয়ে লিজা বসে আছে, লিপি বসে আছে, লামিয়া বসে আছে, তাদের পাশে আমার একদম ছোট মেয়ে লুনা বসে আছে, এবং আমার ওয়াইফ ওই জায়গায়। এই দৃশ্য মনে হয় আমার মানে এই দৃশ্যটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে গোটা পৃথিবীটা আমার জন্য অন্ধকার হয়ে গেছে। আল্লাহ, এটা আমি কী দেখতেছি? নিজের মেয়ের বিয়ে, আমি সামনে বাবা হয়ে বসে আছি, কিন্তু তার সামনে আমি যেতে পারি না। আমি আমার মেয়ের সামনে যেতে পারি না, মেয়ের সামনে যাওয়ার মতো কোনো মুখ আমার নাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মেয়ের বিয়ে দেখতেছি, আমার মেয়ের বিয়ে হচ্ছে। একবার ইচ্ছে করতেছিল যে যাই গিয়ে অন্তত মেয়েটার একটাবার জড়িয়ে ধরি, বা মেয়েকে বলি যে আমি তোর বাবা, কিন্তু আমার বিবেকে দেয়নি। আমি সে জায়গার ভিতরে দাঁড়িয়েছিলাম এবং দূর থেকে মেয়েটাকে দেখেছি, আমার মেয়ের বিয়ে হয়েছে। আমি সেই বিয়েতে মুখে কাপড় দিয়ে মানুষকে খাবার দিয়েছি। যখন কাজে বিয়ে পড়ায় তখন আমি আমার মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু বাবার পরিচয়টা দিতে পারি নাই। বউসে যে আমার মেয়েটাকে নিয়ে চলে গেল, আমি সেটাও দেখলাম, বাট আমি তখনও মুখে গামছা বেঁধে আছি, পরিচয় দিতে পারি নাই। তো এরপরে আমার মেয়ের বিয়ে হয়ে গেল। এরপরে আমি আস্তে আস্তে আমার বড় মেয়ের নাম্বারটা ম্যানেজ করি, লিজার নাম্বারটা ম্যানেজ করি। বড় মেয়েটারে বিয়ে মানে ফোন করে আমি কান্না করে করে বলি যে মা, ও তখন আমাকে বলে যে বাবা আপনি পরিচয় দেন নাই কেন? পরিচয় দিতেন, আপনি বলতেন কি হতো। তোমার বড় মেয়েটা আমাকে বলে বাবা, মা তো আসলে আপনাকে সহ্য করতে পারে না, আর আপনি যা করেছেন এরপর তো আপনাকে আর কেউ মেনে নিতে পারে না। আমি একটা গভর্নমেন্ট জব করি, সরকারি চাকরি করে, আর লিফিও সরকারি চাকরি করে, আর লামি এখনও পড়াশোনা করে, ওর পড়াশোনা এখনও শেষ হয়নি। আর লুনার একটা পছন্দের ছেলে ছিল, ওরে আমরা মানে লামিয়ার বিয়ে ছাড়াই আমরা লুনার বিয়ে দিয়ে দিই, লামিয়ার এখনও বিয়ে হয়নি। তো আমি আপনাকে জাস্ট অনুরোধ করবো যে আপনি
আমার সাথে কথা বলেন, এটা আমার বোন, কাউকেই বলার দরকার নেই, তা আমি আপনাকে হেল্প করবো। তো আমার বড় মেয়ে আজকে কয়েকটা মাস ধরে আমাকে টাকা পয়সা দিতেছে। আমি আমার বড় মেয়ের টাকায় চলাফেরা করি, মানে আমি যেখানে চাকরি করতাম ওইখানেও চাকরি ছেড়ে দিয়ে আমার বড় মেয়ে বলে, বাবা চাকরি ছেড়ে দেন, আপনার চাকরি করার দরকার নেই এই বয়সে। তো আমার সাথে দেখা করে আমার একটা বাসা ভাড়া করে দিচ্ছে, ওই বাসায় আমি থাকি, মানে টাকা পয়সা দেয়, খাওয়া দাওয়া করায়, মাসে মাসে টাকা দেবো, মাসে মাসে এসে দেখছে। আমার সাথে বলে যে আপনি মারে বলেন না, মা যদি জানতে পারে আমি আপনাকে টাকা পয়সা দিচ্ছি বা আপনাকে আসতেছি তাহলে স্যার খারাপ হয়ে যাবে, আপনি আম্মাকে বললেন না। ঠিক কয়েকটা মাস ধরে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার গল্পগুলো আমি জেল থেকে বের হওয়ার পর থেকে আপনার গল্পগুলো আমি মানে যেদিন থেকে পাইছি ওই দিন থেকে আমি শুনতাম, আমার ভালো লাগে। তাই ভাবতেছিলাম আমার গল্পটা আপনাকে জানাবো, তা আমার লিজার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি তখন লিজারে জানাইলাম যে মা এমন এমন ঘটনা। আমার মেয়ে বললো যে বাবা ঠিক আছে বলেন, কিন্তু আমাদের নাম ঠিকানা যাতে না বলে, কারণ বললে তো বুঝিনি, আম্মা যদি কোনোভাবে জানতে পারে যে আমি আপনাকে টাকা পয়সা দিই তো আমাদের মান সম্মান চলে যাবে। আর আমাদের সব বোনদেরই বিয়ে হয়েছে, যদি আমার শ্বশুরবাড়ির লোকেরাও জানে তাহলে ঝামেলা হবে। তো যার জন্য আপনি যেটুকু পারেন লুকিয়ে হইলে ওনাকে বলেন। তো আমার মেয়েও আপনার ভিডিও দেখে, আপনার কয়েকটা গল্প আমি আমার মেয়েকেও শোনাইছি। তা আমার মেয়ে বললো যে উনি তো নাম ঠিকানা হাইড করেই গল্প রেকর্ড করে, তা ওনাকে তুমি দিতে পারো। তো শেষ পর্যন্ত আমি আপনাকে জানালাম যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করুন, আমি ঢাকাতে অমুক জায়গায় থাকি, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পত্রিকা যখন সকালবেলা বিক্রি করা হয়, একটা পত্রিকার দাম থাকে ধরেন হচ্ছে 20 টাকা, মানে আই ডোন্ট নো, আমি অনেক বছর ধরে পত্রিকা কিনি না, তো ধরলাম আর কি যে 20 টাকা বা 10 টাকা। সকালবেলার যে পত্রিকাটা আপনি 20 টাকা বা 10 টাকা দিয়ে কিনবেন, সন্ধ্যাবেলায় সেই পত্রিকাটায় আপনি 2 টাকা দিয়ে কিনতে পারবেন, অথবা 1 টাকা দিয়ে কিনতে পারবেন, অথবা এটা মূল্য ছাড়াই, টাকা ছাড়াই আপনাকে দিয়ে দিবে। তাই তো সকালবেলার বাদশা তুমি, ও মানুষ ফকির সন্ধ্যাবেলা। যে লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, অগাধ সয় সম্পত্তি ছিল, শিল্পপতি ছিল, সেই লোকটাই তার নিজের মেয়ের বিয়েতে গেছে ডেকোরেটরের কাজ করার জন্য, মানে বাবুর্চির কাজ করার জন্য, ওয়েটারের কাজ করার জন্য, সার্ভিসম্যানের কাজ করার জন্য। এবং অতটাই কপাল পরা সে তার মেয়েকে তার বাবার পরিচয়টা দিতে পারেন যে আমি তোমার বাবা। শুধু তাই নয়, আজকে বড় মেয়ের অর্থায়নে বড় মেয়ে টাকা দিচ্ছে বলে সে একটা বাসা ভাড়া করে কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছে এবং প্রতিনিয়ত মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ওনার গল্প শুনে আপনারা যদি সতর্ক হতে না পারেন, ইয়াসিন ভাইয়ের গল্প শুনে যদি সতর্ক না হন, তাহলে ভাই আসলে আর করা যাবে না। এরকম অনেক গল্প পাই, হিউজ পরিমাণের গল্প আমার কাছে এই ধরনের আসে। অনেক বড়লোকের মেয়েরা, অনেক বড়লোকের বউয়েরা, অনেক শিল্পপতিরা আমাকে কমেন্ট করে, আমাকে ইমেল করে যে ভাই এরকম ঘটতেছে। আফসোস যে আমরা সবসময় শুধু উপরে ওঠার চেষ্টাই করি। যেই লাভলির জন্য, যেই লাভলি ইয়াসিন ভাইয়ের জন্য এত কিছু করলো, দিন শেষে কোথাকার কোন শিখার জন্য সে লাভলিকেই ছেড়ে দিল। এই শিখা একজন নয়, এই শিখা 2 জন নয়, এই শিখা 3 জন নয়, এই শিখা 100 জন নয়, এই শিখা হাজার হাজার রয়েছে পৃথিবীর বুকে। এই সমস্ত শিখাদের কাছ থেকে সাবধান থাকেন, এই সমস্ত শিখাদের কাছ থেকে দূরে থাকেন, আপনি ভালো থাকবেন। যেটা পেয়েছেন সেটাতে আলহামদুলিল্লাহ বলেন, আর যেটা পান নাই সেটাকে ভাগ্যের উপর ছেড়ে দেন। তো অবশ্যই ভালো থাকবেন। বন্ধুরা, অনেক কথাবার্তা বলে ফেলেছি, আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমি আবার আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।